আমরা সবাই জানি আগের ক্লাসে আমরা কি পড়ছিলাম, হিসাব বিজ্ঞানের প্রথম পত্রের যে তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী। আমি আগেই বলছিলাম যে আমরা যারা বিগত সালে এসএসসি দিয়েছি তাদের শর্ট সিলেবাস থাকায় এই অধ্যায় থেকে দেখা গেছে বিভিন্ন বোর্ডে দুইটা সৃজনশীল আমরা আসতে দেখছি। বাট আমাদের যেহেতু বিশেষ করে এসএসসি 26 এবং 27 ব্যাচের যারা আছে, আমাদের যেহেতু ফুল সিলেবাস, দ্যাট মিনস এখান থেকে দুইটা সৃজনশীল আসার সম্ভাবনা কম, বাট একটা সৃজনশীল মাস্ট থাকবে। মানে একটা সৃজনশীল মাস্ট মানে 10 নাম্বার আমি এখান থেকে জাস্ট আমাদের দুইটা ক্লাস করে এনশিওর করতে পারবেন। তো আসেন ব্যাংক সমন্বয় বিবরণী। আমি শুরুর দিকের স্লাইডে আগের ক্লাসগুলো একটু রিক্যাপ করার চেষ্টা করবো আপনাদেরকে। ফার্স্ট অফ অল আমরা বলছিলাম ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা দুইটা বই পাই, একটা হচ্ছে নগদান বই আর একটা হচ্ছে পাস বই। নগদান বইটা কি ছিল? নগদান বই ছিল হচ্ছে ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলা, আমানতকারীর ব্যাংক সংক্রান্ত বিষয়গুলা লিপিবদ্ধ করার জন্য আমানতকারী যে বই প্রস্তুত করে, আমানতকারীর ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলা লিপিবদ্ধ করার জন্য আমানতকারী যে বই প্রস্তুত করে তাকে বলা হয় ব্যাংক, তাকে বলা হয় নগদান বই। তাহলে নগদান বই কে প্রস্তুত করে? নগদান বই প্রস্তুত করে আমানতকারী। তাহলে কি বুঝলাম? আমানতকারী ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য যে বই প্রস্তুত করে সেটাকে বলা হয় নগদান বই। আমি একটু দ্রুত যাচ্ছি কেন? কারণ এগুলো আগের ক্লাসে আমরা অলরেডি ডিসকাস করছি। জাস্ট আপনারা যারা নতুন সংযুক্ত হয়েছেন তাদের সুবিধার্থে একটু করে রিক্যাপ করা। আর পাস বইটা কি একটু চিন্তা করেন, আমি কে? আমানতকারী। আমি যখন ব্যাংকে বই আমার টাকা জমা রাখতেছি বা টাকা উত্তোলন করতেছি, এটার জন্য আমি যে বই প্রস্তুত করি ওইটার নাম আমরা কি বলি? নগদান বই। তাহলে ব্যাংকের কি প্রয়োজন নেই আপনার ব্যাংক সংক্রান্ত লেনদেন গুলা লিপিবদ্ধ করা? তারও তো একটা হিসাব রাখার দরকার। তো আমানতকারীর ব্যাংক সংক্রান্ত লেনদেন গুলা লিপিবদ্ধ করার জন্য ব্যাংক যে বই প্রস্তুত করে, ব্যাংক যে বই প্রস্তুত করে তাকে বলা হয় ব্যাংক বহি অথবা ব্যাংক বিবরণী। তাহলে এটা কে প্রস্তুত করে? ব্যাংক প্রস্তুত করে। কিসের জন্য? আমানতকারীর ব্যাংক সংক্রান্ত লেনদেন গুলা লিপিবদ্ধ করার জন্য। আমানতকারীর ব্যাংক সংক্রান্ত লেনদেন গুলা লিপিবদ্ধ করার জন্য। তাহলে নগদান বই কে প্রস্তুত করে? আমানতকারী। পাস বই বা ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে? ব্যাংক। আশা করি ক্লিয়ার। এরপরে যদি দেখি ব্যাংক সমন্বয় বিবরণী। ব্যাংক সমন্বয় বিবরণীটা কি? দেখেন, আমানতকারী একটা বই প্রস্তুত করলো, আমানতকারী একটা বই প্রস্তুত করলো, তারপরে ধরেন ব্যাংক একটা বই প্রস্তুত করলো অর্থাৎ পাস বই। এখন একটা নির্দিষ্ট সময় শেষে গিয়ে দেখুন আপনি দেখতেছেন আমানতকারীর বই অর্থাৎ নগদান বই অনুসারে আপনি দেখতেছেন আপনার অ্যাকাউন্টে টাকা জমা আছে 1 লাখ টাকা। হতে পারে না? আপনার বই অনুসারে আপনার অ্যাকাউন্টে টাকা জমা আছে 1 লাখ টাকা। এখন আপনি ব্যাংকের কাছে গেলেন, বললেন আমার অ্যাকাউন্টে 1 লাখ টাকা জমা আছে। ব্যাংক কি করলো? পাস বই দেখলো, পাস বইতে দেখলো 80,000 টাকা জমা আছে। তাহলে দেখেন দুটার মধ্যে একটা বিচ্যুতি হয়ে গেল না? বিচ্যুতি মানে কি? পার্থক্য। দুইটার মধ্যে একটা পার্থক্য হয়ে গেল। আরো সহজ করে বললে দুইটার মধ্যে একটা গড়মিল হয়ে গেল। তাহলে দেখেন এই যে গড়মিলটা হইল, এটা সংশোধন করার জন্য দেখেন ব্যাংক জমা যখন 20,000 টাকা কমে গেল, এটা কার লস? আমানতকারীর লস। তার মানে সংশোধন করতে হবে কার থেকে? আমানতকারীর থেকে। তাহলে এই যে দুইটার মধ্যে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, এই গড়মিলটা দেখতে পাচ্ছি। এই গড়মিলের কারণ নির্ণয় করার জন্য, ব্যালেন্স দুইটা মিল করার জন্য আমানতকারী একটা বই প্রস্তুত করে। যে বইটা প্রস্তুত করে এটার নামই হচ্ছে আপনার ব্যাংক সমন্বয় বিবরণী। এটার নামই হচ্ছে আপনার ব্যাংক সমন্বয় বিবরণী। তাহলে আমি যদি আবার বলি, আমানতকারী ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য প্রস্তুত করে নগদান বই। আমানতকারীর ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করার জন্য ব্যাংক যে বই প্রস্তুত করে এটার নাম হচ্ছে ব্যাংক বিবরণী বা ব্যাংক বই। নগদান বই আর ব্যাংক বইয়ের মধ্যে গড়মিল যদি হয়, তখন গড়মিলের কারণ উদ্ঘাটন এবং ব্যালেন্স মিলকরণের জন্য আমানতকারী বা ব্যবসা প্রতিষ্ঠান যে বই প্রস্তুত করে এটার নাম ব্যাংক সমন্বয় বিবরণী। ওইটার নাম ব্যাংক সমন্বয় বিবরণী। তো যে বেসিক জিনিসগুলো লাগবে সৃজনশীল করার জন্য আমি জাস্ট ওইটুক করাবো আপনাদেরকে। এরপর আসেন নগদান বই ও ব্যাংক বিবরণীর বিভিন্ন জ্যা। দেখেন ফার্স্ট অফ অল আমরা যদি একটু আসি নগদান বইতে, একটা জিনিস খেয়াল করেন। নগদান বই অনুসারে, নগদান বই অনুসারে ধরেন আপনি 1 লক্ষ টাকা ব্যাংক জমা পাইলেন। নগদান বই অনুসারে আপনি ব্যাংক জমা পাইলেন, নগদান বই অনুসারে আপনি ব্যাংক জমা পাইলেন। ঠান্ডা মাথায় চিন্তা করেন, নগদান বই কার বই? নগদান বই আমানতকারীর বই। আমানতকারীর বই মানে আমার বই।
আমি যখন বের করলাম আমার বই অনুসারে ব্যাংকে টাকা জমা আছে 1 লক্ষ টাকা, আমার বই অনুসারে ব্যাংকে টাকা জমা আছে 1 লক্ষ টাকা, তাহলে আমার দৃষ্টিকোণ থেকে আমার টাকা ব্যাংকে জমা আছে, এটা আমার জন্য কি, আমার দৃষ্টিকোণ থেকে আমার টাকা যেটা আমার জন্য ব্যাংকে জমা আছে, এটাকে আমরা বলতে পারি এটা আমার জন্য চলতি সম্পদ। কারণ ব্যাংক জমা আমার জন্য কি, চলতি সম্পদ। ব্যাংক জমা আমার জন্য চলতি সম্পদ। আর চলতি সম্পদ কোন জের প্রকাশ করে, ডেবিট জের। আশা করি এটা সবাই বুঝছি। কেমনে? তাহলে এই জেরগুলো কিন্তু পরীক্ষায় দেওয়া থাকবে, সো আমাদের কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এটা জানতে হবে। একটু খেয়াল করেন, তাহলে নগদান বই বা আমানতকারীর বই অনুসারে, সহজ কথায় আমার বই অনুসারে যদি আমার থেকে ব্যাংকে টাকা জমা থাকে, এটা আমার জন্য কি, চলতি সম্পদ। তাহলে ব্যাংক জমা আমানতকারীর দৃষ্টিকোণ থেকে চলতি সম্পদ। আর আমরা সবাই জানি সম্পদ কোন জের প্রকাশ করে, সম্পদ ডেবিট জের প্রকাশ করে। সম্পদ কোন জের প্রকাশ করে, সম্পদ ডেবিট জের প্রকাশ করে। আশা করি একটু ক্লিয়ার। এরপর আসেন নগদান বই বা আমানতকারীর বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত। আমরা বিগত ক্লাসে যদিও এই জিনিসটা বুঝাইছি, তো যারা নতুন যুক্ত হয়েছেন, ব্যাংক জমাতিরিক্ত জিনিসটা কি, এই যে আমরা একটু আগে পড়লাম আমানতকারীর বই অনুসারে 1 লক্ষ টাকা, আমানতকারীর বই অনুসারে 1 লক্ষ টাকা যে ব্যাংকে জমা ছিল আমানতকারীর বই অনুসারে, এই 1 লক্ষ টাকা এখন কি করলেন আপনি, এর থেকে বেশি উত্তোলন করলেন। ধরেন আপনি 1,10,000 টাকা উত্তোলন করলেন, তাহলে একটু খেয়াল করেন, আপনি যে 1,10,000 টাকা উত্তোলন করলেন, আপনার জমা ছিল কত টাকা, আপনার জমা ছিল 1 লক্ষ টাকা, আপনি উত্তোলন করলেন 1,10,000 টাকা, তার মানে আপনি বেশি উত্তোলন করছেন 10,000 টাকা। একটু চিন্তা করেন, ব্যাংক কি আমার শ্বশুর যে আমাকে টাকা বেশি দিবে জমার থেকে? তো আমি জমার থেকে যেটা বেশি উত্তোলন করছি এটাকে বলা হয় জমা অতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক জমাতিরিক্ত, তার মানে জমাতিরিক্ত উত্তোলন। এখন আপনার বইয়ের দৃষ্টিকোণ থেকে, আপনি যে বইটি লিখেন সেই বইয়ের দৃষ্টিকোণ থেকে আপনি বের করলেন আমার ব্যাংক থেকে আমি 10,000 টাকা অতিরিক্ত উত্তোলন করেছি, আমার ব্যাংক থেকে আমি আমার জমার 10,000 টাকা অতিরিক্ত উত্তোলন করেছি। তাহলে একটু বলেন তো, আপনি যদি অতিরিক্ত উত্তোলন করেন এই টাকাটা একটা নির্দিষ্ট সময় শেষে ব্যাংকের নিকট কি আমার পরিশোধ করতে হবে না? তাহলে আমার থেকে যদি ব্যাংক এই মুহূর্তে টাকা পায়, আমার থেকে যদি কেউ টাকা পায়, সেটাকে আমরা কি বলি, দায় বলি। তাহলে ব্যাংক জমাতিরিক্ত আমরা আমাদের জন্য কি, দায়। কোন ধরনের দায়, চলতি দায়। আর চলতি দায় আমার দায় সবসময় আমাদের জন্য কোন জের প্রকাশ করে, ক্রেডিট জের। তাইলে দায় আমাদের জন্য সবসময় ক্রেডিট জের প্রকাশ করে। আশা করি এটা সবাই বুঝছি। এটা আমাদের জন্য কোন জের হবে, ক্রেডিট জের হবে। ক্লিয়ার? সবাই বুঝছেন কিনা বলেন তো। এই জেরগুলো লাগবে। তাহলে নগদান বই অনুসারে ব্যাংক জমা চলতি সম্পদ ডেবিট জের, তারপরে হচ্ছে যে কি নগদান বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত চলতি দায় ক্রেডিট জের। ঠিক এইটুক আপনারা বুঝছেন কিনা ভাই একটু কমেন্ট বক্সে এনশিওর করেন, বিশেষ করে যারা নতুন যুক্ত হয়েছে। ভাই একটু আগের পড়াগুলা আবার দেখেন, আজকে আমি ফার্স্ট অ্যাকাউন্টিং ক্লাস করতেছি, মোহন আফরিন একদম প্রথম থেকেই শুরু করছি। আমি জানি আজকে অনেকেই নতুন আসবেন, দ্যাটস হোয়াই আগের পড়াগুলো আপনাদেরকে একটু রিকল করার জন্য আমি হচ্ছে শুরু করছি, যতটুকু দরকার ম্যাথ করার জন্য। ম্যাথ করার জন্য যতটুকু দরকার সবকিছুই রিকল করে পুরা ব্যাংক সমন্বয়ের আজকে পূর্ণাঙ্গতা দিয়ে তারপরে ক্লাসটা আমরা শেষ করব। আপনাদের জিলানি স্যার যদি আমার কাছে গান টাক্কা দিয়ে বেরও করে দেয়, আমি ক্লাস শেষ না করে বেরোচ্ছি না। আপনারা জাস্ট বলেন এতটুকু বুঝছেন কিনা। এইখানে কি ফিনান্স ক্লাস করানো হয় নাকি সব সাবজেক্টের ক্লাসও করানো হবে? আমরা একটা একটা করে আগাচ্ছি, সবগুলো একসাথে করলে হজবরল হয়ে যাবে, তখন আপনার অ্যাকাউন্টিংও হবে না, ফিনান্সও হবে না। অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট শেষ করি, তারপরে সেকেন্ড পেপারে যাব, তারপর আমরা ফাইন্যান্সে যাব, তারপর আমরা ব্যবসায় সংগঠনে যাব, উৎপাদন ব্যবস্থাপনাতে যাব, সবগুলোর ক্লাস পাবেন ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে। আপনারা বলেন এতটুকু ক্লিয়ার কিনা? মহান আফরিন ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আসেন জাস্ট ক্লাসে জাস্ট জাস্ট চিন্তা করেন, আপনার বই অনুসারে ব্যাংকে টাকা জমা আছে, ব্যাংক জমা আপনার জন্য চলতি সম্পদ, চলতি সম্পদ ডেবিট। এরপরে আপনার বই অনুসারে আপনার অ্যাকাউন্টের অতিরিক্ত টাকা আপনি উত্তোলন করছেন, যেটাকে আমরা বলি ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত আমাদের জন্য যেহেতু দায়, সেজন্য এটা আমাদের জন্য ক্রেডিট। আশা করি এটুকু আমাদের ক্লিয়ার, এটা আমাদের কোনো সমস্যা নাই। এরপরে আসেন পাস বই। ফার্স্ট অফ অল পাস বই কে জানি প্রস্তুত করে, পাস বই কে জানি প্রস্তুত করে, দেখি একটু বলেন তো, পাস বই কে প্রস্তুত করে? শুরুতেই বলছি, একটু কমেন্টে জানান তো, পাস বই কে প্রস্তুত করে জানান দ্রুত। পাস বই কে প্রস্তুত করে দ্রুত জানান।
পাস বই কে প্রস্তুত করে জানান তো, আমি একটু দেখি। সবাই একটু বলেন, পাস বই কে প্রস্তুত করে? আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কেমনে বুঝবো আপনারা কি বুঝতেছেন আদৌ নাকি বুঝতেছেন না? বলেন, পাস বই কে প্রস্তুত করে? মোহন আফরিন, পাস বই কে আমানতকারী প্রস্তুত করে? আমানতকারী যেটা প্রস্তুত করে সেটার নাম আমরা বলছি নগদান বই। পাস বই কে আমানতকারী প্রস্তুত করে? পাস বই, পাস বই তো আমানতকারী না। এই যে দেখেন তো, পাস বই কে প্রস্তুত করে? আমানতকারীর ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো ব্যাংক যে বইতে লিপিবদ্ধ করে। আমানতকারীর ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো ব্যাংক যে বইতে লিপিবদ্ধ করে। তাহলে ব্যাংক যে বইতে লিপিবদ্ধ করে সেটাকেই বলে পাস বই, সেটাকেই বলে পাস বই বা ব্যাংক বিবরণী। কে প্রস্তুত করে? ব্যাংক। আমানতকারীর লেনদেন গুলা আমানতকারী লিপিবদ্ধ করার জন্য যে বই প্রস্তুত করে সেটাকে তো কি বলে? সেটাকে বলে হচ্ছে যে কি, নগদান বই। আর ব্যাংক যে বইতে লিখে এটাকে বলা হয় পাস বই। তো আমরা যখনই গুলার মধ্যে পাস বই দেখবো অথবা ব্যাংক বিবরণী দেখবো, তখন আমরা ধরে নিব এটা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে। তখন আমরা ধরে নিব এটা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে। এখন আসেন, পাস বই, পাস বই অথবা ব্যাংক বিবরণী অনুসারে, পাস বই অথবা ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা। এখন আসেন, একটু মনোযোগ দিতে হবে। তাহলে ব্যাংক জমা কত? আপনার ব্যাংক জমা ধরেন, পাস বই হচ্ছে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে। তো ব্যাংক কি করলো? আপনার দৃষ্টিকোণ থেকে বা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক কি করলো? সে বের করলো আপনার অ্যাকাউন্টে টাকা জমা আছে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে ব্যাংক জমা আছে। সে বের করলো আপনার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা কি আছে? জমা আছে। এখন আপনার একটু মনোযোগ দেন। আপনার অ্যাকাউন্টে যদি 1 লাখ টাকা জমা থাকে, সেটা আপনার দৃষ্টিকোণ থেকে, আপনার দৃষ্টিকোণ মানে নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে সম্পদ ছিল। পাস বই মানে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে। তো ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা জমা টাকা মানে কি? এই টাকাটা কি ব্যাংকের টাকা? ব্যাংক জমা যেটা আছে সেটা, সেটা তো আমানতকারীর টাকা। তার মানে কি, একটা নির্দিষ্ট সময় শেষে গিয়ে এই টাকাটা কি করতে হবে? আমানতকারীকে ফেরত দিতে হবে। দ্যাট মিনস আমরা কি বুঝতেছি? পাস বই যে টাকাটা বের করলো, পাস বই ব্যাংক জমা হিসেবে যে টাকাটা দেখাইলো, এই টাকাটা ব্যাংকের টাকা না, এটা হচ্ছে আমানতকারীর টাকা, যেটা একটা নির্দিষ্ট সময় শেষে গিয়ে ব্যাংকের নিকট থেকে কি করতে হবে? আমানতকারীকে পরিশোধ করতে হবে। তাহলে যেহেতু পরিশোধ করতে হবে, এটা কি চলতি দায় বলা যায় না? অবশ্য বলা যায়। এই জন্য পাস বই বা ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা কোন হিসাব? চলতি দায় হিসাব। ব্যাংক সমন্বয় বিবরণীতে কি হবে? ক্রেডিট করতে হয়। কেন ক্রেডিট? কেমনে বুঝলাম? মুখস্থ না। আমরা জানি কি, পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমা কি হয়? পাস বই মানে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমা মানে আমানতকারীর টাকা জমা আছে। তা আমানতকারীর টাকা যদি জমা থাকে, তার মানে ব্যাংকে দায় আছে। দায় কোন জের প্রকাশ করে? ক্রেডিট জের প্রকাশ করে। দায় কোন জের প্রকাশ করে? দায় ক্রেডিট জের প্রকাশ করে। বুঝছি? সবাই বুঝছি? এরপরে ব্যাংক কি করলো? তার দৃষ্টিকোণ থেকে, ব্যাংকের দৃষ্টিকোণ মানে সবসময় মনে রাখবেন পাস বই বা ব্যাংক বিবরণী। আমি সবসময় বলি দিই আপনাদেরকে একটা জিনিস, আপনারা যখনই দেখবেন পাস বই বা ব্যাংক বিবরণী, পাস বই বা ব্যাংক বিবরণী, তখন মনে রাখবেন এটা সব সময় হচ্ছে যে কি, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে। তখন আপনারা নিজেরা মনে করবেন ব্যাংক, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে। আর আপনি যতবারই দেখবেন, আপনি যতবারই দেখবেন নগদান বই, ততবারই আপনি মনে রাখবেন এটা হচ্ছে
আমানতকারীর দৃষ্টিকোণ থেকে। যতবারই দেখবেন নগদান বই, তখন আপনি মনে রাখবেন এটা হবে আমানতকারীর দৃষ্টিকোণ থেকে। যতবারই দেখবেন আপনি নগদান বই, এটা হবে আমানতকারীর দৃষ্টিকোণ থেকে। এখন আসেন পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে, পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে, পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে, পাস বইয়ের অপর নাম কি? ব্যাংক বিবরণী। পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমাতিরিক্ত, অর্থাৎ ব্যাংক বের করলো আপনার অ্যাকাউন্টে জমা আছে 1 লক্ষ টাকা, আপনার অ্যাকাউন্টে জমা আছে 1 লক্ষ টাকা, কিন্তু আপনি উত্তোলন করলেন 1,10,000 টাকা। মনোযোগ দিতে হবে। আপনার অ্যাকাউন্টে জমা আছে 1 লক্ষ টাকা, কিন্তু আপনি উত্তোলন করলেন 1,10,000 টাকা। তার মানে এখানে আপনি কত উত্তোলন করলেন? বেশি। আপনি বেশি কত উত্তোলন করলেন? দেখেন কত বেশি উত্তোলন করলাম। এই যে 10,000 টাকা বেশি উত্তোলন করলাম না দুইটার মধ্যে? দুইটার মধ্যে যে 10,000 টাকা বেশি উত্তোলন করছি, এটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত। তাহলে এখন আপনি উত্তোলন করছেন, আপনার দৃষ্টিকোণ বা নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে এটা চলতি দায় ছিল, কারণ আপনার থেকে পরিশোধ করতে হবে। এখন যদি আমরা এটা ব্যাংক বিবরণী বা ব্যাংকের দৃষ্টিকোণ থেকে চিন্তা করি, আসেন এখন আপনি ব্যাংক, আপনি দেখতেছেন আপনার থেকে কেউ একজন 10,000 টাকা অতিরিক্ত উত্তোলন করছে, যেটা নির্দিষ্ট সময় শেষে আপনাকে ফেরত দিবে। তো ব্যাংক যদি নির্দিষ্ট সময় শেষে আপনাকে ফেরত দেয়, এটা কি? আমি একজন থেকে টাকা পাই, আমার জন্য সম্পদ, বলা যায় না? এই জন্য পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে ব্যাংক জমাতিরিক্ত চলতি সম্পদ ব্যাংক সমন্বয় বিবরণীতে ডেবিট জের প্রকাশ করে। চলতি সম্পদ ব্যাংক সমন্বয় বিবরণীতে ডেবিট জের প্রকাশ করে। এই জেরগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনি ব্যাংক সমন্বয় বিবরণী করবেন, প্রত্যেকটা ম্যাথে একটা নাইলে দুইটা জেড দেওয়া থাকবে। প্রত্যেকটা ম্যাথে একটা নাইলে দুইটা জেড দেওয়া থাকবে। বলেন ক্লিয়ার কিনা? বুঝছি সবাই? বুঝছি সবাই? আবু সাইদ স্যার, স্যার আসসালামু আলাইকুম। বেস্ট অ্যাকাউন্টিং ক্লাস, থ্যাংক ইউ স্যার। আয়েশা সিদ্দিক আসসালামু আলাইকুম বলতেছেন। ওয়ালাইকুম আসসালাম। সরি মিস্টেক্স, মিস্টেক্স করা সমস্যা না, ভুল করা সমস্যা না, বাট রেসপন্স করতে হবে। ভুল করলে ভুলের মধ্য দিয়ে যে ওই দিন দেখতেছিলাম আবু সাইদ স্যার মনে হয় ক্লাসে বলতেছিল, হ্যাঁ ভুলের মধ্য দিয়ে হচ্ছে সঠিকটাকে সত্যকে পাওয়া যায়। বারবার কাজী নজরুল ইসলামের কথাটা বলতেছিল, এইটাই। ভুল করলে সমস্যা না, ভুল করতে পারবো। সবাই বুঝছি? মামনি আব্বাস আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মামনি আব্বাস কোন জায়গা থেকে ক্লাস করতেছো তুমি এটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাই দাও। আর ক্লাস একটু লেটে জয়েন করছো, আর একটু আগে জয়েন করা দরকার ছিল, কারণ ক্লাস শুরু হয় প্রত্যেকদিন 6টা 15-তে। তো আপনারা যারা মামনি আব্বাসের মতো লেটে মানে লেটে জয়েন করেন, একটা জিনিস মাথায় রাখবেন, নেক্সট জেনের প্রত্যেকটা ক্লাস আমরা শুরু করি 6টা বেজে 15 মিনিটে বরাবর। এর এক সেকেন্ড এদিকে হবে না ওইদিকে হবে না। তাহলে রেগুলার যারা ক্লাস করতে চান, যারা আমাদের সাথে থাকতে চান, যারা একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে চান, তাহলে প্রত্যেক দিন 6টা বেজে 15 মিনিটে নেক্সট জেনের পেজে চলে আসবেন। আপনাদের জন্য বাংলা বলেন, ইংলিশ বলেন, অ্যাকাউন্টিং বলেন, আইসিটি বলেন, প্রত্যেকটা দিন আপনাদের জন্য হচ্ছে 6টা 15-তে লাইভ ক্লাসের আয়োজন থাকে। ঠিক আছে মোহনা আফরিন? জি ক্লিয়ার, ভেরি গুড। বাকিরা, বাকিরা একটু জানান ক্লিয়ার কিনা। তাহলে আশা করছি এই জায়গাগুলো ক্লিয়ার। আমি আবারও বলতেছি, প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন আপনারা 4টা জেড থেকে একটা জেড আপনার থাকবে, দুইটাও থাকতে পারে। হয় একটা ব্যাংকের জেড থাকবে, তাহলে আমরা নগদান বইয়ের 2টা জেড পাইছি, পাস বই আর 2টা জেড পাইছি। তাহলে একটু যদি আবার বলি, নগদান বই অনুসারে ব্যাংক জমা চলতি সম্পদ ডেবিট জেড, পাস বই অনুসারে ব্যাংক জমা চলতি দায় ক্রেডিট জেড, নগদান বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত চলতি দায় ক্রেডিট জেড, পাস বই অনুসারে ব্যাংক জমাতিরিক্ত চলতি সম্পদ ডেবিট জেড। আশা করি এটা আপনাদের ক্লিয়ার। আর যারা ক্লাসে রেসপন্স করবেন তাদেরকে ফ্রি আমরা স্লাইডটা প্রোভাইড করে দিব। ঠিক আছে? এন্ড এটা শিওর থাকেন, এই সিসিবি অ্যাডমিশন টেস্টে খুব আমাদের স্লাইড থেকে এমসিকিউ কমন পাবেন। সিকিউর কথা না বলি। তো আসেন এরপরে, এই যে বললাম ব্যাংক সমন্বয় বিবরণী কেন করব, যখনই দেখবো যে আমার নগদান বই আর পাস বইয়ের মধ্যে কি আছে, যখনই আমরা দেখবো আমার নগদান বই আর পাস বইয়ের মধ্যে, যখনই দেখবো আমার নগদান বই আর পাস বইয়ের মধ্যে ব্যালেন্সের গড় মিল থাকবে, যখনই দেখবো আমার নগদান বই আর ব্যালেন্সের মধ্যে কি থাকবে? গড় মিল থাকবে। গড় মিল যদি না থাকে, দুটার মধ্যে যদি কোনো বিচ্যুতি না হয়, দুটার মধ্যে যদি দেখি যে ব্যাংকের বই অনুসারে বা পাস বই অনুসারে ব্যালেন্স যত, আমার নগদান বই অনুসারেও ব্যালেন্স তত, তাইলে কি করার দরকার আছে? দরকার নাই। কেন করব? এটা তো বাধ্যতামূলক না। কখন করব ব্যাংক সমন্বয়?
যখনই দেখবো দুইটার মধ্যে গরমিল আছে, যখনই দেখবো দুইটার মধ্যে বিচ্যুতি আছে, যখনই দেখবো দুইটার ব্যালেন্সের মধ্যে পার্থক্য আছে, দুইটার মধ্যে যদি মিলন হয়ে যায় তাহলে তার দরকার নাই। ব্যালেন্সটা যদি মিলকরণ হয়ে যায় তাহলে তার কি করার দরকার নাই, বের করার দরকার নাই, কারণ ব্যালেন্স তো মিলে গেছে, এখন আর কি ভুল উদ্ঘাটন করবো? ভুল নাই দেখেই তো ব্যালেন্স মিলে গেল, তাই না? আসেন, তাহলে যদি ভুল হয়, এই ভুলের প্রধান কারণ হচ্ছে সাইটটি। এই সাইটটা ভুলের মধ্যে পাস বইয়ের দুইটা ভুল থাকে, নগদান বইয়ের দুইটা ভুল থাকে। পাস বইয়ের দুইটা ভুল থাকে, নগদান বইয়ের দুইটা ভুল থাকে। একটু খেয়াল করেন, পাস বইয়ের ভুল দুইটা। এই যে পাস বইয়ের দুইটা ভুল, এই যে পাস বইয়ের দুইটা ভুল। আচ্ছা, পাস বই মানে কার বই? পাস বই মানে ব্যাংকের বই। পাস বই মানে কার বই? পাস বই মানে ব্যাংকের বই। তো ব্যাংকের বইতে যদি ভুল করে, এটার জন্য আমি কে? আমানতকারী, আমরা কি জাবেদা দিব? ব্যাংক ভুল করলে ভাই ব্যাংকে জাবেদা দিবে, সে কারেকশন করবে। তাহলে পাস বইয়ের ভুলের জন্য আমরা কি করব না? জাবেদা দিব না। তাহলে পরীক্ষায় যখন একটু পর আমরা ভুলগুলা দেখব, যখন দেখব পাস বইয়ের ভুল কোনগুলা, তখন ওই ভুলগুলার জন্য আমরা কোনো ধরনের জাবেদা দিব না। আসেন, এখন যেটা দেখব সেটা হচ্ছে পাস বইয়ের ভুলগুলা কি। একটা স্লাইড আমাদের মিসিং দেখা যাচ্ছে, সমস্যা নাই। আসেন, ফার্স্ট বইয়ের প্রথম ভুলটা কি? পাস বইয়ের প্রথম ভুল যেটা আমরা পাই সেটা হচ্ছে যে কি, ব্যাংকে জমাকৃত চেক। একটু মনোযোগ দিতে হবে। ব্যাংকে জমাকৃত চেক, অর্থাৎ জমাকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয় নাই। ব্যাংকে জমাকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক কি হয় নাই? আদায় হয় নাই। এটার বিভিন্ন নাম আছে, আমরা যারা বিগত ক্লাসগুলো করেছিলাম তারা দেখছি। ব্যাংকে জমাকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয় নাই, এটার বিভিন্ন নামগুলা কি? এটাকে বলা হয় ডিপোজিট ইন ট্রানজিট অথবা ট্রানজিট চেক। এটাকে বলা হয় পরিবহনাধীন চেক, পরিবহনাধীন চেক। এটাকে বলা হয় বহন পথে বা প্রতিমধ্যে জমাকৃত চেক, বহন পথে অথবা প্রতিমধ্যে জমাকৃত চেক, বহন পথে অথবা বহন পথে অথবা প্রতিমধ্যে বহন পথে অথবা প্রতিমধ্যে জমাকৃত চেক। এখন আসেন, জিনিসটা কি আমরা একটু দেখি। স্মার্ট বোর্ডের দরকার নাই, জন্য একটু অফ করে দিছি, যাতে আপনারা নামটা মনে রাখতে পারেন কিনা এটা দেখার জন্য। এখন বলেন কি বলছি? ব্যাংকের প্রথম ভুলটার নাম কি বলছি? ব্যাংকের প্রথম যে ভুলটা ছিল, ব্যাংকে জমাকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক কি হয় নাই? আদায় হয় নাই। একটু চিন্তা করেন তো, এটার বিভিন্ন নাম বলছি, ভাইয়া নামগুলা কি মনে রাখতে হবে? অবশ্যই অবশ্যই, প্রত্যেকটা নাম মনে রাখতে হবে। এন্ড প্রত্যেকটা নামই কোনো না কোনো বোর্ডে, কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেনে নামগুলা আসছে। বুঝছি? তাহলে প্রত্যেকটা নামই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা নামই ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি বললাম? ব্যাংকে জমাকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয় নাই, এটার বিভিন্ন নাম কি বললাম? নাম্বার 1 বললাম বহন পথে জমাকৃত চেক, ট্রানজিট চেক, প্রতিমধ্যে জমাকৃত চেক। ঠিক আছে? তো আমরা যখনই দেখবো বহন পথে জমাকৃত অথবা প্রতিমধ্যে জমাকৃত কিংবা ট্রানজিট চেক, তখন আমরা ধরে নিব ব্যাংকে জমাকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয় নাই। একটু চিন্তা করেন, আপনার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, জিনিসটা কিভাবে হয় আমরা একটু ব্যাখ্যা করি। আপনার একটা ব্যাংকে কি আছে? অ্যাকাউন্ট আছে। এখন আপনি কি আপনার অ্যাকাউন্টে আপনার চেক জমা দিবেন কখনো? চিন্তা করেন তো। আমি তো আমার অ্যাকাউন্ট থেকে চেক ইস্যু করি, আরেকজনকে দিয়ে দিই, টাকা দিতে হইলেই চেক দিয়ে টাকা দিই, তাই না? আমি কখনো আমার অ্যাকাউন্টের চেক আমার অ্যাকাউন্টে জমা দিই না। তাহলে ভাই একটু আগে যে আপনি বললেন, একটু আগে যে আমরা বললাম ব্যাংকে জমাকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয় নাই, দ্যাট মিন্স কি? তাহলে জিনিসটা কোত্থেকে আসলো? তাহলে আমি যে চেকটা জমা দিছি সেটা হচ্ছে অন্য কারো থেকে পাইছি। তো অন্য কেউ তার অ্যাকাউন্টের চেক কেন আমাকে দিবে? প্রশ্ন আসতে পারে, কেন দিবে?
নিশ্চয়ই আমি তার থেকে টাকা পাই। ধরেন আমি কার থেকে টাকা পাই, আমি আমার দেনাদার থেকে টাকা পাই। তো আমার দেনাদার আমাকে কি করলো, টাকার বিপরীতে চেক দিল। তো সে যেহেতু চেক দিল, আমি কি করলাম, আমি চেক পাওয়ার সাথে সাথে আমরা জাবেদা দিই, ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট দিই না? ওই যে ব্যাংক হিসাব ডেবিট, তার মানে কি আমরা চেক পাইলে ব্যাংকে টাকা বৃদ্ধি পাই। কিভাবে বুঝছি? তাহলে দেখেন, ব্যাংকে জমা কিছু চেক, ধরেন টাকার পরিমাণ বলা আছে আপনাকে, ধরেন কত বলবো, ধরেন 20,000 টাকা। তাহলে এই যে আপনি 20,000 টাকা যে পাইলেন, আপনি যে 20,000 টাকা পাইলেন, আপনি যে 20,000 টাকা পাইলেন, আপনার অ্যাকাউন্ট আপনি যোগ করলেন। কিন্তু এখানে কি বলছে দেখেন তো ভুলটার মধ্যে, ব্যাংকে জমাকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক কি হয় নাই, আদায় হয় নাই। তার মানে আপনি চেক জমা দিছেন, আপনি জমা দিছেন মানে আপনি আপনার বইতে লিখছেন, রাইট? আমি চেক জমা দিলে অবশ্যই আমার বইতে লিখবো। আমি কে? আমানতকারী। লিখে নাই কে? ব্যাংক। লিখে নাই কে? ব্যাংক। তো ব্যাংক যেহেতু লিখে নাই, তাহলে লিখতে হবে কার বইতে? ব্যাংক যেহেতু লিখে নাই, তাহলে লিখতে হবে কার বইতে? ব্যাংকের বইতে। ব্যাংক লিখে নাই, ব্যাংকের বইতে লিখতে হবে। এখন আমানতকার, আপনি যখন চেক পাইছেন 20,000 টাকা, যদি আপনার অ্যাকাউন্টে আপনি জমা দেন, আপনার অ্যাকাউন্টে জমা দেন, আপনার অ্যাকাউন্টে কি টাকা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? টাকা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? অবশ্যই টাকা বৃদ্ধি পাবে। আপনার অ্যাকাউন্টে কি টাকা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? বলেন। আমরা কোনো কিছু, আমি কিন্তু বইয়ের নিয়মে পড়াচ্ছি না আপনাদের, আপনারা আমাকে জাস্ট বলেন, আপনার অ্যাকাউন্টে যদি কোনো একটা আরেকজনের চেক যদি জমা দেন, টাকা কি বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? দ্রুত বলেন। ভেরি গুড, মোহন আক্তার পরিবহনাধীন চেক, ভেরি গুড। সোহাগী আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। এই ক্লাসটা কি রেকর্ড থাকবে না? শিওর শিওর রেকর্ড থাকবে। পরিবহনাধীন চেক, ভেরি গুড। আপনারা এক কাজ করেন, বলেন, আমি যদি আমার অ্যাকাউন্টে টাকা জমা দিই, টাকা কি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? একটু দ্রুত জানান। ওটা কই, ওই যে মার্ক করি যেটা 3 নম্বর তো ইরেজার। বলেন, দ্রুত বলেন। বৃদ্ধি পাবে। ভেরি গুড। এখন বলেন, আমি যখন বের করলাম আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে, আমার অ্যাকাউন্টে যদি টাকা বৃদ্ধি পায়, এখন আসেন, আমরা কয়টা বইয়ের নাম পড়ছি? আমরা 2টা বইয়ের নাম পড়ছিলাম, আপনারা যদি মনে থাকে একটু খেয়াল করেন। আমরা 2টা বইয়ের নাম পড়ছিলাম, একটা হচ্ছে নগদান বই, আর একটা হচ্ছে পাস বই। ধরেন এটা ডেবিট সাইড, একটা হচ্ছে নগদান বই, আর একটা হচ্ছে কি, পাস বই। এখন টাকা যে বৃদ্ধি পাবে, আমি তো বৃদ্ধি করছি, বৃদ্ধি করে নাই কে? আমি তো বৃদ্ধি করছি, বৃদ্ধি করে নাই কে? এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। এটা পাস বইয়ের ডেবিট সাইড, এটা পাস বইয়ের ক্রেডিট সাইড। একটু মনোযোগ দেন। দেখেন, আমি যখন ব্যাংকে চেক জমা দিছি, আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে। নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে টাকা বৃদ্ধি মানে আমি কিন্তু 20,000 টাকা ডেবিট করে ফেলছি, তাই না? আমি কিন্তু টাকা বাড়াই ফেলছি। তাহলে করে নাই কে, বাড়ায় নাই কে? যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয় নাই। তার মানে বৃদ্ধি করে নাই কে? ব্যাংক। ব্যাংক এখন বৃদ্ধি করে দিবে। তো আমার দৃষ্টিকোণ থেকে না সম্পদ ছিল, আপনার অ্যাকাউন্টে ব্যাংক টাকা বৃদ্ধি মানে টাকা যোগ করবে, তার মানে আপনার ব্যাংক জমা বৃদ্ধি করবে। ব্যাংকের দৃষ্টিকোণ থেকে বা পাস বইতে ব্যাংক জমা বৃদ্ধি মানে কি? দায় বৃদ্ধি না? তো দায় বৃদ্ধি পাইলে কি হয়? ক্রেডিট হয়। তার মানে ব্যাংক 20,000 টাকা কি করতে হবে? ক্রেডিট করতে হবে। ব্যাংক 20,000 টাকা ক্রেডিট করতে হবে, 20,000 টাকা ক্রেডিট করতে হবে। এই জন্য এখান থেকে আমরা যেটা বলি, এই ভুলটা কারেকশন করার নিয়ম হচ্ছে, এই ভুলটা কারেকশন করার নিয়ম হচ্ছে, যেহেতু ব্যাংকের ভুল, তাহলে পাস বইতে, যেহেতু ব্যাংকের ভুল, তাহলে পাস বইতে যোগ করতে হবে। এই যোগটা আমরা মনে রাখবো, শুধুমাত্র এমসিকিউতে আসবে যে, সেই জন্য সৃজনশীল করা বা কোনো ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমরা মনে রাখবো পাস বইতে ক্রেডিট করতে হবে, পাস বইতে ক্রেডিট করতে হবে, পাস বইতে ক্রেডিট করতে হবে, পাস বইতে ক্রেডিট করতে হবে। একটা ভুল ক্লিয়ার কিনা? একটা ভুল ক্লিয়ার কিনা দ্রুত জানান। কেন হচ্ছে পাস বইতে ক্রেডিট করতে হবে? কারণ
আমি যখন আমার অ্যাকাউন্টে চেক জমা দিচ্ছি টাকা বৃদ্ধি পাচ্ছে, আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি মানে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে দায় বৃদ্ধি, আর দায় বৃদ্ধি করতে হলে কি করতে হয়? ক্রেডিট করতে হয়। জাস্ট প্রথম ভুলটা ক্লিয়ার কিনা আপনার একটু আমাকে জানান দ্রুত। প্রথম ভুলটা ক্লিয়ার কিনা দ্রুত জানান। মামনি আব্বাস চিটাগং থেকে ক্লাস করতেছি স্যার, ভেরি গুড। আমার খুব ফেভারিট একটা জায়গা। সরি স্যার, নেক্সট দিন থেকে দেরি হবে না। হ্যাঁ ঠিক আছে, ওকে। বলেন এই প্রথম ভুলটা কিভাবে কারেকশন করতে হবে এটা বুঝছেন কিনা? না বুঝলে আবার বলবো। আমরা গুনে 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 জাস্ট আপনি যখন ভুলগুলো কিভাবে আমি সলভ করতেছি মুখস্থ নিয়ে, এখন অনেকে কি করে এটা মুখস্থ করবে এই লাইনটা, ব্যাংকে জমা খেতে চেক যা কোনো ব্যাংক কর্তৃক আদায় হয় নাই বা ট্রানজিট চেক ব্যাংক সমন্বয় বিবরণীতে যোগ করতে হয়, ক্রেডিট করতে হয়। কেন মুখস্থ করব? আমি যখন আরো তিনটা ভুল দেখাবো ওইখানেও ডেবিট ক্রেডিট আসবে, তখন তো আপনি ভুলে যাবেন ভাই কি করতে হবে। তো সহজ কথা কনসেপ্ট বুঝেন, তাহলে জিনিসটা ইজি। মুখস্থ করলে পরীক্ষার কথা গিয়ে ভুলার প্রবণতা আছে, ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমরা কোনো ধরনের সম্ভাবনাকে রাখতে চাই না আর কি, ঠিক আছে? প্রথম ভুলটা ক্লিয়ার কিনা? যারা ক্লাসে যুক্ত আছেন ইয়েস ক্লিয়ার, ভেরি গুড ভেরি গুড। আসেন তাহলে আমাদের প্রথম ভুলটা ক্লিয়ার, এটা যেহেতু পাস বইয়ের ভুল। আচ্ছা ভাইয়া এটা কেমনে বুঝলাম এটা যে পাস বইয়ের ভুল? এটা বোঝার টেকনিক হচ্ছে যে যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয় নাই, ব্যাংক আদায় করার কথা কিন্তু ব্যাংক কর্তৃক কি হয় নাই? আদায় হয় নাই, তাহলে এটা অবশ্যই পাস বইয়ের ভুল। এটা অবশ্যই পাস বইয়ের ভুল। এন্ড আমাদেরকে যদি প্রশ্ন দিয়ে বলে উপযুক্ত লেনদেন গুলো থেকে কি দাও, প্রয়োজনীয় জাবেদা দাখিলে দাও, আমরা কি জাবেদা দিব? দিব না, কারণ কি? পাস বইয়ের ভুল। আর পাস বইয়ের ভুলের জন্য কি দিতে হয় না? পাস বইয়ের ভুলের জন্য কোনো ধরনের জাবেদা দিতে হয় না। পাস বইয়ের ভুল মানে এটা তো আমার ভুল না, এগুলোর জন্য কোনো ধরনের জাবেদা দিতে হয় না। আসেন এরপরের ভুলটা দেখি। এরপরের যে ভুলটা সেটার নাম হচ্ছে ইস্যুকৃত চেক। ইস্যুকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই। তাহলে দেখেন এর আগে যেটা পড়ছিলাম জমাকৃত চেক, এর আগে যেটা পড়ছিলাম জমাকৃত চেক। আপনি চেক জমা দিছেন, কার থেকে পাইছেন? আপনি আপনার দেনাদার থেকে পাইছিলেন, আমি যদি ভুল না করি। এটার মাধ্যমে জমাকৃত চেক দিলে আমার অ্যাকাউন্টে টাকা কি হয়? টাকা বৃদ্ধি পাই, আমার অ্যাকাউন্টে ব্যালেন্স বৃদ্ধি পাই। আমরা বিলাই ফেলি, গুলাই ফেললে হবে না। জমাকৃত মানে আমার অ্যাকাউন্টে টাকা জমা হবে। ইস্যুকৃত মানে ইস্যুকৃত চেক, যখনই দেখবো ইস্যুকৃত চেক তার মানে আমাদের বুঝতে হবে কি ইস্যুকৃত চেকটা কি। ইস্যুকৃত চেক হচ্ছে ধরেন কেউ আপনার থেকে টাকা চাইতে আসলো, আপনি একটা চেক লিখে দিলেন, নাও 1 লক্ষ টাকার একটা চেক। তাহলে ওই যে আপনি 1 লক্ষ টাকার একটা চেক দিলেন, এটা হচ্ছে ইস্যুকৃত। তো বলেন তো কেউ যদি তার অ্যাকাউন্ট থেকে একটা চেক ইস্যু করে দে, কেউ যদি একটা তার অ্যাকাউন্ট থেকে যদি একটা চেক ইস্যু করে দে, এটা কি? অ্যাকাউন্ট থেকে টাকা বৃদ্ধি পাই না কমে? বলেন, আপনারাই বলেন। আপনি যদি চেক ইস্যু করে দেন আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বৃদ্ধি পাবে না কমবে? কেউ একজন বলেন। চেক ইস্যু করলে অ্যাকাউন্ট থেকে টাকা বৃদ্ধি পাই না কমে? দ্রুত বলেন। চেক ইস্যু করলে চেক ইস্যু করলে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বৃদ্ধি পাবে না কমবে? বুঝে বলবেন দ্রুত। দেখতেছি আমি আপনাদের কমেন্ট। চেক ইস্যু করলে বলেন টাকা কি বৃদ্ধি পাবে অ্যাকাউন্টে না কমে? দ্রুত, একটু দ্রুত বলতে হবে। আমরা যদি চেক ইস্যু করি আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা বাড়ে না কমে? কমবে, ভেরি গুড, কমবে। রাইট। এবার আসেন তাইলে দেখি, আমি যদি চেক ইস্যু করে দিই আমার থেকে টাকাটা হ্রাস পাবে, আমার থেকে টাকাটা কমে যাবে, তাই না? এই যে টাকা কমবে, আপনি যখন ইস্যু করছেন দ্যাট মিনস আপনি আপনার বইতে লিখছেন, এখানে বলাই আছে ইস্যুকৃত চেক যা এখনো পরিশোধিত হয় নাই। কে পরিশোধ করে নাই? ব্যাংক পরিশোধ করে নাই। এটার কিছু বিভিন্ন নাম আছে, নামগুলা কি লাগবে? অবশ্যই লাগবে। অপরিশোধিত চেক, অনুপস্থাপিত চেক, বকেয়া চেক বা উপস্থাপিত হয় নাই, বা ইস্যুকৃত চেক এখনো উপস্থাপিত হয় নাই। যাই বলুক, ইস্যুকৃত চেক যা এখনো পরিশোধিত হয় নাই, ইস্যুকৃত চেক এখনো
অপরিশোধিত রয়েছে বা অপরিশোধিত চেক, ইস্যুকৃত চেক এখনো উপস্থাপিত হয় নাই বা অনুপস্থাপিত চেক অথবা বকেয়া চেক, যাই বলুক আমরা এগুলো থাকলেই ধরে নিব ইস্যুকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই। এখন চেক যদি ব্যাংক কর্তৃক পরিশোধিত না হয় সেটাকে আমরা কি বলবো? কার ভুল বলবো? ব্যাংকের ভুল। ব্যাংক পরিশোধ করবে। এখন দেখেন আপনি যখন চেক ইস্যু করছেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমাইছেন, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমাইলে নগদান বইয়ের দৃষ্টিকোণ থেকে সম্পদ কমা, আপনি কি করছেন? সম্পদ কমলে ক্রেডিট করছেন। সমস্যা তো সেটা না, সমস্যা হচ্ছে পরিশোধিত হয় নাই। কে পরিশোধ করে নাই? ব্যাংক। তাহলে ভুলটা কার? ব্যাংকের ভুল। যেহেতু ব্যাংকের ভুল, কারেকশনটা করতে হবে ব্যাংকের বইতে। ব্যাংক কি করবে? আপনার টাকাটা পরিশোধ করে দিবে। তো সেকেন্ড টাকাটা পরিশোধ করে দিবে, আপনার অ্যাকাউন্টে টাকা কমাইতে হবে, তার মানে পাস বইতে টাকা বিয়োগ করতে হবে, কমাইতে হবে। তো পাস বইতে টাকা কমানো মানে কি? আপনার অ্যাকাউন্টে পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে টাকা কমানো মানে কি? দায় কমানা। তো দায় কমলে কি হয় মনে আছে? দায় বৃদ্ধি পাইলে যদি ক্রেডিট হয়, দায় কমাইতে হলে কি হয়? ডেবিট হয়। তাইলে পাস বইতে কি করতে হবে? টাকাটা পাস বইতে এই যে 7,000 টাকা আমি 7,000 টাকা, এই পাস বইতে 7,000 টাকা কি করতে হবে? ডেবিট করতে হবে। পাস বইতে 7,000 টাকা ডেবিট করতে হবে। তাহলে দেখেন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় ইস্যুকৃত চেক বা বকেয়া চেক পাস বই বা ব্যাংক বিবরণীতে ডেবিট বা বিয়োগ করতে হয়। বিয়োগটা আমরা মনে রাখবো সৃজনশীলের জন্য, সরি এমসিকিউর জন্য। সিকিউ করার সময় আমাদের মনে রাখতে হবে ডেবিট করতে হয়। সিকিউ করার সময় আমাদের মনে রাখতে হবে ডেবিট করতে হয়। সিকিউ করার সময় আমাদের মনে রাখতে হবে ডেবিট করতে হয়। ক্লিয়ার? সবার ক্লিয়ার? কোনো কোয়েশ্চেন? ক্লিয়ার কিনা? দ্রুত। ডেবিট, ভেরি গুড মোহন আফরিন, ভেরি গুড। তাহলে ডেবিট হয়। ওকে, তাহলে এই দুটো যেহেতু ব্যাংকের ভুল, এই দুটো ভুলের জন্য আমরা কখনো কোনো জাবেদা দিব না, না, না। ওকে, অলরাইট। আসেন এরপরে যাই। এখন যেগুলো আছে কার ভুল? এখন যেগুলো দেখবো সেগুলো হচ্ছে নগদান বইয়ের ভুল। কার ভুল? নগদান বইয়ের ভুল। এখন যেহেতু নগদান বইয়ের ভুল, আমি ভুল করছি, এটার জন্য কি দিতে হবে? এটার জন্য জাবেদা দিতে হবে। যেহেতু নগদান বইয়ের ভুল, ভুলটা যেহেতু আমার, তাহলে এটার জন্য অবশ্যই জাবেদা দিতে হবে। এখন আসেন, নগদান বইয়ের ভুল দুইটা। নগদান বই যে ভুল করে, ভুল হচ্ছে দুইটা। কি কি? এক নাম্বার ভুল যেটা, সেটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। মেমোরেন্ডাম মেমোরেন্ডাম ডেবিট মেমোরেন্ডাম, ডেবিট মেমোরেন্ডাম, ডেবিট মেমোরেন্ডাম। একটা যেটা ভুল, আরেকটা যেটা ভুল নগদান বইতে করে, সেটার নাম হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। সেটার নাম কি? ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে নগদান বইয়ের ভুল কয়টা? নগদান বইয়ের ভুল দুইটা। কথা বুঝছো? কয়টা? দুইটা। একটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, আরেকটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। একটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, আর একটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। জিনিসগুলা কি? জিনিসগুলা কি এটা তো জানতে হবে। ডেবিট মেমোরেন্ডামটা কি, ক্রেডিট মেমোরেন্ডামটা কি, জিনিসগুলা কি সেগুলো জানতে হবে। আসেন দেখি জিনিসগুলা কি। ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে যে কি? ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক আপনার হয়ে যে খরচগুলা পরিশোধ করে। কি বললাম? ব্যাংক আমার হয়ে যে খরচ পরিশোধ করে সেগুলাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম। এক বাক্যে শেষ। ব্যাংক আমার হয়ে যে কোনো খরচ পরিশোধ করলে, অর্থাৎ নট নেসেসারি যে খরচ, আমার পাওনাদারের টাকা পরিশোধ করলো, এটা আমার জন্য ডেবিট মেমোরেন্ডাম। কে করবে আমার হয়ে? ব্যাংক করবে। কথা বুঝছি? অর্থাৎ ব্যাংক আমার হয়ে কোনো কিছু পরিশোধ করলে সেটাকে আমরা বলি ডেবিট মেমোরেন্ডাম। তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম কি? ডেবিট মেমোরেন্ডাম যদি খরচ পরিশোধ করা হয়, তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম কি হবে? ব্যাংক আমার হয়ে কোনো আয় আদায় করলে, কোনো আয় বা কোনো কিছু আদায় করলে, কোনো আয় করলে এটাকে বলা হয় ক্রেডিট মেমোরেন্ডাম। তাহলে এখন আমরা আমাদের ম্যাথে অনেক সময়ই বলবে ডেবিট মেমোরেন্ডাম কত, ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ কত, পরীক্ষা নির্ণয় করতে বলবে। তাহলে আমরা কেমনে বের করব? ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক আমার হয়ে কোনো খরচ পরিশোধ করলে। আর ক্রেডিট মেমোরেন্ডাম কি? ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংক আমার হয়ে কোনো আয় আদায় করলে, বা আমার দেনাদারের টাকা ব্যাংক আদায় করলে। এখন পরীক্ষায় তো আপনাকে সরাসরি ডেবিট মেমোরেন্ডাম ক্রেডিট মেমোরেন্ডাম বলা থাকবে না, বলা থাকবে ব্যাংক আপনার হয়ে কোন একটা স্পেসিফিক খরচ পরিশোধ করছে।
খরচগুলা কি, চলো এগুলা দেখি আসো। এখন দেখেন, ডেবিট মেমো বা ডেবিট মেমোরেন্ডাম, ডেবিট মেমো বা ডেবিট মেমোরেন্ডাম জিনিসটা কি? ব্যাংক আমার হয়ে যে সকল খরচ পরিশোধ করে। ডেবিট মেমো বা ডেবিট মেমোরেন্ডাম কি? ব্যাংক আমার হয়ে যে সকল খরচ পরিশোধ করে। আগের দিনে যেটা ছিল, এটা মূলত ডেবিট মেমোরেন্ডাম বলতে আগের দিনে ব্যাংক কি করতো? আগের দিনে ব্যাংক হচ্ছে জানাইতো যে আহ আপনার অ্যাকাউন্ট থেকে এত এত টাকার খরচ পরিশোধ করা হয়েছিল, এটার জন্য একটা সিটি লিখতো, মূলত ওই সিটিটার নাম হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। কিন্তু এখনের যুগে কিন্তু ব্যাংক এটা করে না। এখনের যুগে ব্যাংক কিন্তু আপনাকে আর সিটি দেয় না। ব্যাংক এখন যেটা করে, কি করে দেখায় আপনাদেরকে। ব্যাংক এখন যেটা করে, আপনারা একটু দেখেন, ক্রেডিটেড ব্যাংক, আপনি যখন টাকা জমা দেন মেসেজ পাঠায়, আপনারা হয়তো দেখছেন কিনা জানি না, সেটা হচ্ছে যে কি মোবাইলে মেসেজ পাঠায়। তাহলে ডেবিট মেমোরেন্ডাম জিনিসটা কি? আগে হচ্ছে আপনার খরচ পরিশোধ করে আপনাকে একটা সিটি ইস্যু করতো। ক্রেডিট মেমোরেন্ডাম জিনিসটা কি ছিল? আপনার কোনো আয় যদি হয়, ব্যাংক যে ওই আপনার আয়গুলা, তখন ব্যাংক একটা সিটি ইস্যু করতো। কিন্তু এখন তো এই কাজটা করে না, এখন হচ্ছে ফোনে ব্যালেন্স মেসেজ দিয়ে দেয়। ঠিক আছে, আসেন তাহলে, যে সিটিটা ইস্যু করতো এটাকে বলা হয় মূলত ডেবিট মেমোরেন্ডাম। এখন ডেবিট মেমোরেন্ডাম কি কি হতে পারে? আসেন, প্রথম যেটা ডেবিট মেমোরেন্ডাম যেটার জন্য ব্যাংক ইস্যু করে, সেটা হচ্ছে 1 নাম্বার, ব্যাংক সার্চ। বলেন, ব্যাংক যদি আপনার থেকে কোনো সার্চ কাটে, তো ব্যাংক তো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে, আপনার থেকে কি নগদ টাকা নেই? ব্যাংক আপনাকে সার্ভিস দিচ্ছে, এই জন্য কোনো একটা চার্জ কাটলো, আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে, তাহলে ব্যাংক চার্জ, এটা আপনার জন্য খরচ। তা আপনার কোনো খরচ যদি ব্যাংক পরিশোধ করে, এটাকে বলা হয় ডেবিট মেমোরেন্ডাম। ব্যাংক জমাতিরিক্তের সুদ, সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ। ফার্স্ট অফ অল, ব্যাংক জমাতিরিক্ত আমরা সবাই জানি, এটা কাইন্ড অফ আমাদের জন্য ঋণ। তো আপনি যে ব্যাংক থেকে অতিরিক্ত উত্তোলন করলেন, এটার উপর যে সুদটা আপনার থেকে ব্যাংক কাটতেছে, এটা আপনার জন্য খরচ, ব্যাংক কেটে নিল, এটা আপনার জন্য ডেবিট মেমোরেন্ডাম। এরপরে যে কোনো পরিশোধ, যে কোনো পরিশোধ, সেটা হইতে পারে পাওনাদার বা প্রদেয় বিলের টাকা ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ, পাওনাদার বা প্রদেয় বিলের টাকা ব্যাংক কর্তৃক সরাসরি পরিশোধ, এটা আপনার জন্য ডেবিট মেমোরেন্ডাম। এরপরে দেনাদারের চেক প্রত্যাখ্যাত বা অমর্যাদাকৃত চেক অথবা অপর্যাপ্ত তহবিল চেক, যেটা ইংরেজিতে বলা হয় এনএসএফ চেক, এটা কিন্তু ডেবিট মেমোরেন্ডাম না। তাহলে এখন প্রশ্ন হইতে পারে, ভাইয়া অমর্যাদাকৃত চেক, একটু মনোযোগ দিতে হবে, দাঁড়ান 1 মিনিট আমি একটা মার্ক করে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে দেনাদারকে, দেনাদার চেক বা অমর্যাদাকৃত চেক সব একই কথা, অপর্যাপ্ত তহবিল চেক অথবা এনএসএফ চেক। এনএসএফ এর পূর্ণরূপ কি? নট সাফিসিয়েন্ট চেক। এই যে এটা কিন্তু কি না, ডেবিট মেমোরেন্ডাম না। প্রশ্ন হতে পারে, তাহলে ভাইয়া এই যে আমি ব্লু কালার করে দিছি, তাহলে এটা এখানে লিখছেন কেন? এটা ডেবিট মেমোরেন্ডাম না, কিন্তু এগুলার সংশোধনটা হচ্ছে কি কিসের মতন হবে? ডেবিট মেমোরেন্ডামের মতন হবে, এই জন্য এখানে লিখছি দেনাদারের চেক প্রত্যাখ্যাত, এটার জন্য ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে না। এনএসএফ চেকের জন্য ব্যাংক ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করে না। এনএসএফ চেক বলতে আমরা কি বুঝবো? জমাকৃত চেক প্রত্যাখ্যাত হওয়া, এটাকে আবার অমর্যাদাকৃত চেক বলে, অপর্যাপ্ত তহবিল চেক বলে। এটা ব্যাংক সমন্বয় বিবরণীতে কি করতে হবে, কারেকশন কি হবে বলেন? ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয় বিবরণীতে কি হবে? তাহলে দেখেন, ডেবিট মেমোরেন্ডাম কি দেখছি আমরা, ব্যাংক আপনার হয়ে কোনো খরচ পরিশোধ করে। ধরেন ব্যাংক আপনার হয়ে 1,000 টাকা পরিশোধ করলো, আপনার হয়ে যদি ব্যাংক 1,000 টাকা পরিশোধ করে, ব্যাংক কি করছে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমাইছে, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমানো মানে পাস বইতে দায় কমানো, দায় কমলে ব্যাংক ডেবিট করছে, দায় কমলে যেহেতু ডেবিট হয় ব্যাংক ডেবিট করে দিছে। বুঝছি, এটা কোনো সমস্যা না। এখন ডেবিট মেমোরেন্ডাম মানে ব্যাংক আপনার হয়ে পরিশোধ করছে, আমানতকারী কি জানে? আমি কি জানি? জানি না। আমি যখন ব্যাংক সমন্বয় বিবরণী করতেছি তখন দেখতেছি ব্যাংক আমার হয়ে এত টাকা ডেবিট মেমোরেন্ডাম ইস্যু করলো, যখন আমাকে দেখালো আমার হয়ে খরচ পরিশোধ করলো। তো খরচ যদি পরিশোধ করে, আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পায় না কমবে? বলেন, ব্যাংক যদি আপনার হয়ে কোনো খরচ পরিশোধ করে, আপনার অ্যাকাউন্টে কি টাকা বৃদ্ধি পাবে না কমবে? এটা একটু আমাকে জানান দ্রুত। দ্রুত।
জানান। আচ্ছা, যদি বলে যে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো, আমি জানি এটার সাথে কনফিউশন হয়, বইতে অনেকেই নিয়ে আসে, এটা আসবে না। এই যে দেনাদারের চেক পত্রটা, তো এটা ডেবিট মেমো হিসেবে আমরা দেখাবো না। এনএসএফ চেককে আমরা ডেবিট মেমোরেন্ডাম হিসেবে দেখাবো না। এখানে লিখছি কারণ হচ্ছে সলিউশনের নিয়মে। এখন বলেন, ব্যাংক যদি আপনার হয়ে টাকা পরিশোধ করে, আপনার অ্যাকাউন্টে কি টাকা বৃদ্ধি পাবে না আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কমবে? এটা একটু আমাকে জানান। ব্যাংক যদি আপনার হয়ে কোনো টাকা পরিশোধ করে, তাহলে অ্যাকাউন্ট থেকে টাকা বৃদ্ধি পাবে না কমবে? একটু দ্রুত, কমবে। ভেরি গুড, ভেরি গুড। ব্যাংক কোনো আয় আদায় করলে ক্রেডিট মেমোরেন্ডাম, ভেরি গুড। রাতের জন্য কি ক্লিয়ার? ভেরি গুড, ওকে ওকে, অলরাইট। আসেন তাইলে, তাইলে দেখেন, ব্যাংক যদি আমার হয়ে কোনো টাকা পরিশোধ করে, নগদান বইতে টাকা কমবে, তার মানে কি? নগদান বইতে টাকা কমাইতে হবে। নগদান বইতে টাকা কি করতে হবে? কমাইতে হবে। তো নগদান বইতে টাকা কমানো মানে কি? আমার অ্যাকাউন্ট থেকে ব্যাংক জমা কমে যাওয়া। ব্যাংক জমা কমা মানে সম্পদ কমা। সম্পদ কমলে কি হয়? ক্রেডিট হয়। সম্পদ কমলে ক্রেডিট করতে হয়। তার মানে আমার 10,000 টাকা কি করতে হবে? বা সরি, 1,000 টাকা, 1,000 টাকা ক্রেডিট করতে হবে, 1,000 টাকা ক্রেডিট করতে হবে। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে কি রে, ব্যাংক সমন্বয় বিবরণীতে ডেবিট মেমোরেন্ডাম কি করতে হয়? সলিউশনের নিয়ম হচ্ছে, ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয় বিবরণী করার সময় নগদান, যেহেতু নগদান বইয়ের ভুল, নগদান বইতে, নগদান বইতে কি করতে হবে? নগদান বইতে ক্রেডিট। আর এমসিকিউর জন্য মনে রাখবো, দেখেন, টাকা কমাইতে হবে অথবা বিয়োগ করতে হবে। নগদান বইতে টাকা ক্রেডিট অথবা বিয়োগ করতে হবে। বুঝছো? সবাই বুঝছি? নগদান বইতে টাকা ক্রেডিট অথবা বিয়োগ করতে হবে। এবার আসেন, ক্রেডিট মেমোরেন্ডাম কেমনে কারেকশন করতে হয়। ক্রেডিট মেমোরেন্ডাম কেমনে কারেকশন করতে হবে? ক্রেডিট মেমোরেন্ডাম কি? সকল প্রকার আয় যেটা ব্যাংক আপনার হয়ে আদায় করে। ধরেন, ব্যাংক আপনার দেনাদার থেকে টাকা আদায় করলো, আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হবে। ব্যাংক আপনার বিনিয়োগের সুদ আদায় করলো, আপনার অ্যাকাউন্টে টাকা যোগ হবে। এখানে একটা জিনিস আমাদের যেটা মনে রাখতে হবে, একটা হচ্ছে ব্যাংক, অর্থাৎ ব্যাংক কর্তৃক একটা আছে হচ্ছে আমাদের ধার্যকৃত চার্জ, ধার্যকৃত সুদ। একটা হচ্ছে ধার্যকৃত সুদ, আরেকটা হচ্ছে মঞ্জুরকৃত সুদ। একটা হচ্ছে ধার্যকৃত সুদ, আরেকটা হচ্ছে মঞ্জুরকৃত সুদ। যেটা ধার্যকৃত, যেটা ধার্যকৃত আর যেটা মঞ্জুরকৃত, দুইটা কিন্তু এক না। ধার্যকৃত আর মঞ্জুরকৃত এক না। যেটা ধার্যকৃত, এটা আমার জন্য হচ্ছে ব্যয় বা খরচ। আর যেটা মঞ্জুরকৃত, এটা হচ্ছে ব্যাংক আপনাকে সুদ দিবে, এটা আপনার জন্য আয়। তাহলে দেখেন, বুঝতে হবে, যেটা ধার্যকৃত এটা আপনার জন্য কি? ব্যয়। আর যেটা মঞ্জুরকৃত এটা আমার জন্য আয়। তাইলে দেখেন, ব্যাংক যদি আমরা যখন প্রশ্নে দেখবো কোন একটা ব্যাংক কর্তৃক ধার্যকৃত সুদ, এটা আমার জন্য ডেবিট মেমোরেন্ডাম। ধার্যকৃত সুদ আমার জন্য ডেবিট মেমোরেন্ডাম, যেহেতু খরচ। আর মঞ্জুরকৃত সুদ যেহেতু আমার জন্য আয়, এটা আমার জন্য ক্রেডিট মেমোরেন্ডাম। কারণ ব্যাংক আপনাকে সুদ দিবে। তাহলে এটা হচ্ছে আমার জন্য ডেবিট মেমোরেন্ডাম, আর একটা হচ্ছে আমার জন্য ক্রেডিট মেমোরেন্ডাম। বুঝছি? এখন আসেন, ক্রেডিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয়তে কিভাবে কারেকশনটা করতে হবে। ক্রেডিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয়তে কিভাবে কারেকশন করব? তো ব্যাংক যদি আপনার হয়ে কোনো টাকা আদায় করে, ব্যাংক যদি আপনার হয়ে কোনো টাকা আদায় করে, একটু আসেন এখন, ব্যাংক যদি আপনার হয়ে কোনো টাকা আদায় করে, আসতেছে না তো,
লেখা হচ্ছে। ব্যাংক যদি আপনার হয়ে কোনো টাকা আদায় করে তাহলে কি করতে হবে? দেখেন দুইটা বই, একটা হচ্ছে নগদান, আরেকটা হচ্ছে পাস বই। এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। এটা ডেবিট সাইড, এটা ক্রেডিট সাইড। দেখেন এখন ক্রেডিট মেমোরেন্ডামের কারণে ব্যাংক কি করে? আপনার হয়ে টাকা আদায় করে। এখন ব্যাংক যদি আপনার হয়ে কোনো টাকা আদায় করে তাহলে কি হবে? ব্যাংক তার বইতে নিশ্চয়ই লিখছে আপনার হয়ে টাকা আদায় করলে আপনার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে। ব্যাংকের দৃষ্টিকোণ থেকে দায় বৃদ্ধি, ব্যাংক নিশ্চয়ই এটাকে ক্রেডিট করে দিছে। তাহলে করে নাই কে? কারেকশন করে নাই কে? নগদান বই। তাহলে এখন সংশোধন করতে হবে নগদান বইতে। ব্যাংক যদি আপনার হয়ে কোনো টাকা আদায় করে আপনার অ্যাকাউন্টে টাকা কি বাড়াবে না কমাবে? একটু কমেন্টে জানান। ব্যাংক যদি আপনার হয়ে কোনো টাকা আদায় করে আপনার বইতে টাকা বাড়াবে না কমাবে? বলেন। আপনার হয়ে যদি কোনো টাকা আদায় করে তাহলে টাকা কি বাড়বে না? ভাইয়া একটা অঙ্ক করান তাহলে আরো একটু ক্লিয়ার হইতাম। হ্যাঁ মোহন আক্তার, অঙ্ক আছে, একটু পরেই করাচ্ছি, একটু পরেই করাচ্ছি। মোহন আক্তার অবশ্যই অঙ্ক করাবো। তাহলে দেখেন ব্যাংক যদি আপনার হয়ে কোনো টাকা আদায় করে তাহলে অবশ্যই কি করবে? আপনার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পাবে। তাহলে নগদান বইতে কি করতে হবে? টাকা বৃদ্ধি করতে হবে। বৃদ্ধি মানে কি? ডেবিট করতে হবে। তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম কারেকশনের নিয়ম হচ্ছে নগদান বইতে টাকা ডেবিট বা যোগ করতে হবে। ক্রেডিট মেমোরেন্ডাম কারেকশনের নিয়ম হচ্ছে নগদান বইতে টাকা, নগদান বইতে ডেবিট অথবা যোগ করতে হবে। ডেবিট অথবা যোগ করতে হবে। নগদান বইতে টাকা ডেবিট অথবা যোগ করতে হবে। নগদান বইতে টাকা ডেবিট অথবা যোগ করতে হবে। এখন আসেন আরেকটু ক্লিয়ার হবো আমরা, এটার একটা এক নজরে আছে একটু দেখে নিই। এই যে দেখেন ব্যাংক সমন্বয় বিবরণীতে আমরা টোটাল 60টা গড়মিল পাই। প্রথম যেটা ব্যাংকে জমাকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয় নাই, যা এখনো ব্যাংক কর্তৃক কি হয় নাই? আদায় হয় নাই। তো যেহেতু ব্যাংকের ভুল, ব্যাংকের বইতে কি করতে হবে? ব্যাংকের বইতে ক্রেডিট করতে হবে সৃজনশীলের জন্য। একদম সামারি, ব্যাংকের বইতে সৃজনশীলের জন্য মনে রাখবো কি করতে হবে? ক্রেডিট করতে হবে। এতটুকু বুঝছি। এমসিকিউর জন্য মনে রাখবো আদায় হয় নাই, জমাকৃত চেক আদায় হয় নাই, এমসিকিউর জন্য মনে রাখবো যোগ করতে হবে। আর সৃজনশীলের জন্য বা কোনো ম্যাথ সলভের জন্য মনে রাখবো ক্রেডিট করতে হবে। একই ভাবে ইস্যুকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক, ইস্যুকৃত চেক যা এখনো ব্যাংক কর্তৃক পরিশোধিত হয় নাই। ইস্যুকৃত চেক যদি ব্যাংক কর্তৃক পরিশোধিত না হয় ব্যাংক সেটা পরিশোধ করবে। পরিশোধ করলে ব্যাংকে কি করবে? ব্যাংকের ভিতরে টাকা কমবে, টাকা কমলে ব্যাংক কি করে? দায় কমা, ডেবিট করতে হয়। তাইলে দেখেন একই কথা, এটা কিন্তু আমরা পড়ে আসছি না? ডেবিট করতে হবে। এরপরে ডেবিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম জিনিসটা কি? ব্যাংক যদি আমানতকারীর হয়ে কোনো খরচ পরিশোধ করে, ব্যাংক যদি আমানতকারীর হয়ে কোনো খরচ পরিশোধ করে, এই খরচটা ব্যাংক তো তার বইতে লিখবে নিশ্চয়ই, লিখে না কার বইতে? নগদান বইতে। নগদান বইতে কি করতে হবে? ক্রেডিট করতে হবে। কারণ খরচ পরিশোধ করলে নগদান বইতে কি হয়? টাকা কমে, সম্পদ কমে, সম্পদ কমলে ক্রেডিট। তাহলে মনে রাখার টেকনিক কি জানেন? ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয়তে ক্রেডিট করতে হয়, আর ক্রেডিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয়তে ডেবিট করতে হয়। আসেন তাহলে ক্রেডিট মেমোরেন্ডাম। ক্রেডিট মেমোরেন্ডাম মানে কি? ব্যাংক আপনার হয়ে আদায় করছে। ব্যাংক যদি আপনার হয়ে আদায় করে নিশ্চয়ই পাস বইতে লিখছে। ব্যাংক যদি আপনার হয়ে আদায় করে নিশ্চয়ই পাস বইতে লিখছে। তাহলে লিখে দাও কোন বইতে? নগদান বইতে। তাহলে কার ভুল? নগদান বইয়ের ভুল। কার ভুল? নগদান বইয়ের ভুল। তাহলে নগদান বইতে টাকা বৃদ্ধি করতে হবে। নগদান বইতে টাকা বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি। তার মানে কি? ক্রেডিট মেমোরেন্ডাম নগদান বইতে ডেবিট করতে হয়। কিভাবে কারেকশনটা হবে? কারেকশনটা কিভাবে করতে হবে এইটুক ক্লিয়ার কিনা আপনারা একটু জানান। কারেকশনটা কিভাবে হবে, অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণীতে ভুলগুলা কিভাবে সংশোধন হবে এটা ক্লিয়ার কিনা একটু জানান। ততক্ষণে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে কি ডেবিট মেমোরেন্ডামের জন্য আমরা জাবেদা কি দিব? আমরা কি জানি? ডেবিট মেমোরেন্ডাম মানে হচ্ছে ব্যাংক আমার হয়ে কোনো টাকা পরিশোধ করলে, ডেবিট মেমো মানে ব্যাংক আমার হয়ে কোনো টাকা পরিশোধ করলে। তো ব্যাংক যদি আমার হয়ে কোনো টাকা পরিশোধ করে আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমবে, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমলে আমি ব্যাংক হিসাবকে কি করি? কমাই। তাহলে ব্যাংকে টাকা কমা মানে ক্রেডিট করা। তাহলে যে বাবদ পরিশোধ করবে
ওই খরচটাকে ডেবিট করে দিব। ব্যাংক সুদ হইলে ব্যাংক সুদ হিসাব ডেবিট, যদি পাওনাদারকে পরিশোধ করে পাওনাদার হিসাব ডেবিট, যদি দেখি যে কি বিদ্যুতের বিল দিছে তাহলে বিদ্যুৎ বিল হিসাব বা উপযোগ বিল হিসাব ডেবিট, অর্থাৎ যে বাবদ খরচটা হবে তাকে ডেবিট করব, ব্যাংক হিসাবকে ক্রেডিট করে দিব। সকল ডেবিট মেমোরেন্ডামের জাবেদা হবে এটা, যেহেতু এটা নগদান বইয়ের ভুল, ডেবিট মেমোরেন্ডামের জন্য আমাদের কি দিতে হয়, জাবেদা দিতে হয়। ক্লিয়ার? এই যে ব্যাংক হিসাবকে ক্রেডিট করি, এখান থেকে আসছে মূলত ডেবিট মেমোরেন্ডাম, ব্যাংকে টাকা কমাচ্ছে, এই জন্য ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয় বিবরণীতে ক্রেডিট করতে হয়। এরপর আসেন, তাহলে ক্রেডিট মেমোরেন্ডামের জাবেদা কি হবে? এটাও তো ভাইয়া নগদান বইয়ের বলে আপনি বলছিলেন। আচ্ছা, এখন ক্রেডিট মেমোরেন্ডাম কি হবে এটা জানার জন্য আমাদের জানতে হবে ক্রেডিট মেমোরেন্ডাম জিনিসটা কি। ক্রেডিট মেমোরেন্ডাম জিনিসটা ছিল ব্যাংক আমানতকারীর হয়ে যদি কোনো টাকা আদায় করে, কারো থেকে আদায় করলে, তো কারো থেকে যদি আদায় করে আপনার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি পায়, টাকা বৃদ্ধি মানে আপনার দৃষ্টিকোণ থেকে সম্পদ বৃদ্ধি, তাহলে আমরা কি করি, সম্পদ মানে ব্যাংক হিসাব বৃদ্ধি, তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। এখন আপনার হয়ে যে বাবদ টাকাটা আদায় করবে, যদি কোনো সুদ বিনিয়োগের সুদ বাবদ আদায় করে, তাহলে এটা আপনার জন্য আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। যদি আপনার দেনাদার থেকে আদায় করে, দেনাদার কমবে, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে জাবেদা দেওয়ার টেকনিক হচ্ছে কি, ক্রেডিট মেমোরেন্ডামের জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, যে বাবদ আদায় হবে সেটা ক্রেডিট। ডেবিট মেমোরেন্ডামের জাবেদা হচ্ছে যে বাবদ টাকা খরচ পরিশোধ করতেছে ওইটাকে ডেবিট করে ব্যাংকে কমাইতে হবে ক্রেডিট। আশা করি ক্লিয়ার। তো জাবেদা আমরা পারবো। এরপরে যাই প্রশ্ন সমাধান করার নিয়ম। প্রশ্নের শুরুতে যে জাতটা দেওয়া থাকবে, ওই যে সাইটটা যাই বুঝছিলাম, নগদান বই অনুসারে ব্যাংক জমা, নগদান বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত, পাস বই অনুসারে ব্যাংক জমা, পাস বই অনুসারে ব্যাংক জমা অতিরিক্ত, এই যে জারগুলো দেওয়া থাকবে, এই যে জারগুলো দেওয়া থাকবে ওই জারগুলা ডেবিট ক্রেডিট নির্ণয় করব। এরপরে গড় মিলে ডেবিট ক্রেডিট গুলা নির্ণয় করব। নিয়ম হচ্ছে এটা। গড় মিলে ডেবিট ক্রেডিট কিভাবে নির্ণয় করতে হয়, এই যে এটা আমরা বুঝছি না সবাই, একটু আগে করে আসলাম। ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক সম্বন্ধিত ক্রেডিট করতে হয়, যে প্রশ্নটা করছেন মহান আক্তার যে সবসময় কি ডেবিট মেমোরেন্ডাম ক্রেডিট হবে কিনা, জিনিসটা বুঝতে হবে। সচরাচর ক্রেডিট হবে, কিন্তু যদি বলে যেমন ব্যাংক আপনার থেকে সুদ কাটলো, ব্যাংক আপনার হয়ে কি করলো, বিদ্যুৎ বিল পরিশোধ করলো, কথাটা বুঝেন। সবসময় ডেবিট হবে, সচরাচর আমাদের বইতে ডেবিট ক্রেডিটই করে, কিন্তু একটা ব্যতিক্রম আসে, সেটা হচ্ছে দেখেন আমি বললাম ব্যাংক কর্তৃক আমানতকারীর বিদ্যুৎ বিল পরিশোধ ধরেন বললাম 1000 টাকা, বিদ্যুৎ বিল পরিশোধ 1000 টাকা, যা পাস বইতে লেখা হয় নাই। একটু খেয়াল করেন, দেখেন তো, ব্যাংক কর্তৃক আমানতকারীর বিদ্যুৎ বিল পরিশোধ, এই যে বিদ্যুৎ বিল, এটা আপনার জন্য কি খরচ না? বিদ্যুৎ বিল আপনার জন্য কি খরচ? এটা আমরা সচরাচর কি জানি, কোন খরচ যদি ব্যাংক আপনার হয়ে পরিশোধ করে এটাকে আমরা বলি, কোন খরচ যদি ব্যাংক আপনার হয়ে পরিশোধ করে এটাকে আমরা বলি ডেবিট মেমো, রাইট? তাহলে এটাকে আমরা বলতে পারি ডেবিট মেমোরেন্ডাম হওয়ার কথা। আর ব্যাংক সমন্বয়তে ডেবিট মেমোরেন্ডাম কি করতে হয়, ব্যাংক সমন্বয়তে সকল ডেবিট মেমোরেন্ডাম ক্রেডিট করতে হয়, এটাও আমরা জানি, এটাও আমরা জানি ক্রেডিট করতে হয়। কিন্তু একটা জিনিস এখানে কি বলা আছে, পাস বইতে লেখা হয় নাই, পাস বইতে লেখা হয় নাই, পাস বইতে লেখা হয় নাই, পাস বইতে লেখা হয় নাই। তাহলে পাস বইতে লিখে নাই তার মানে ব্যাংকের ভুল, এটা এটা তো আমার ভুল না। তো এটা যেহেতু ব্যাংকের ভুল, ব্যাংক কি করবে বলেন, ব্যাংক লিখবে, তাহলে ব্যাংক কি করবে, আপনার যদি ব্যাংক যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ করে, আপনার অ্যাকাউন্টে টাকা কমবে, আপনার অ্যাকাউন্টে টাকা কমলে যেহেতু পাস বইয়ের ভুল, পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা কমা মানে কি, দায় কমানা। পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে সবসময় মনে রাখবেন, পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে আপনার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি মানে দায় বৃদ্ধি, টাকা কমানো মানে দায় হ্রাস। তাহলে দায় কমবে, দায় কমলে কি হয়, দায় যদি হ্রাস পায় ডেবিট করতে হয়। তাহলে এই যে এই ভুলটা, ডেবিট মেমোরেন্ডাম বলতেছি, এই যে ব্যাংক আপনার হয়ে পরিশোধ করলো কিন্তু পাস বইতে লিখে নাই,
পাসবইটি লিখে নাই বললো তো ভাই এটা ডেবিট করতে হবে। আপনি যদি ডেবিট মেমোরেন্ডাম ক্রেডিট হবে ধরে করে ফেলেন, সাবধান। নরমালি তখন তার এটাকে ডেবিট মেমোরেন্ডাম বলবে না, যেহেতু এটা ব্যাংকের ভুল। এটা যদি নগদান বইয়ের ভুল হয়তো তখন এটার নাম ডেবিট মেমোরেন্ডাম, পাসবইতে নগদান বইতে ক্রেডিট করতে হবে। তবে এত ব্যতিক্রম আপনাদের আসে না, যদি আসে তাহলে আশা করি এটা বুঝছেন। মোহন আক্তার ক্লিয়ার কিনা বলেন? ও ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। আরো অনেকেই যুক্ত আছেন কিন্তু আপনারা কমেন্ট করতে কিপটামি করতেছেন কেন, আই ডোন্ট নো। আসেন, ওকে, তাহলে আমরা ভুলগুলার কিভাবে কারেকশন করতে পেরে শিখছি। এখন আসেন একটা সৃজনশীল প্রশ্ন। এখন আপনাদের পালা ভাই, ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। 2020 সালের 30 জুন তারিখে সাব্বির অ্যান্ড কোং এর নগদান বই মোতাবেক ব্যাংক জমার পরিমাণ। কোন বই? নগদান বই। নগদান বই মোতাবেক কি দেওয়া আছে? ব্যাংক জমা। এখন বলেন নগদান বই মোতাবেক ব্যাংক জমা ডেবিট নাকি ক্রেডিট? যে বলতে হবে। নগদান বই মোতাবেক ব্যাংক জমা, নগদান বই মোতাবেক ব্যাংক জমা ডেবিট নাকি ক্রেডিট? যারা আছেন দ্রুত। নগদান বই মানে আমানতকারী, আমানতকারীর দৃষ্টিকোণ থেকে সে বের করলো তার অ্যাকাউন্টে টাকা জমা আছে, কত টাকা? 87,300 টাকা। এটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে? আপনার একটু জানান এটা আমাকে। আপনি নগদান বই মোতাবেক বের করলেন আপনার অ্যাকাউন্টে টাকা জমা আছে, এটা কি ডেবিট হবে না ক্রেডিট হবে? দ্রুত বের করেন, বলেন, কমেন্টে জানান। দ্রুত জানান। ভেরি গুড। তাহলে আমরা যখনই প্রশ্নে দেখবো নগদান বই মোতাবেক ব্যাংক জমা দেওয়া আছে, তাহলে এটার পাশে কি লিখে দিব? ডি। শিট, ওয়েট। যখনই দেখবো নগদান বই মোতাবেক ব্যাংক জমা, তাহলে এটার পাশে কি লিখলাম? ডি লিখে দিলাম। এরপরে কি বলা আছে দেখেন, কিন্তু উক্ত উদ্বৃত্তের সাথে, দেখেন আমাকে একটা জেড দেওয়া আছে, আমি বলছিলাম কোন একটা জেড দেওয়া থাকবে, কিছু গরমিলের কারণ দেওয়া আছে। গরমিলের কারণগুলো কি দেখেন তো। প্রথম যেটা গরমিল, জুন মাসে ব্যাংক সার্ভিস চার্জ কর্তন করেছে। সার্ভিস চার্জ এটা কোন মেমোরেন্ডাম? সার্ভিস চার্জ আমাদের জন্য কোন মেমোরেন্ডাম? বলেন, সার্ভিস চার্জ আমাদের জন্য কোন মেমোরেন্ডাম? ডেবিট মেমোরেন্ডাম। ভেরি গুড। তাহলে সার্ভিস মেমোরেন্ডাম, সরি সার্ভিস চার্জ আমাদের জন্য ডেবিট মেমোরেন্ডাম, ঠিক কিনা? সার্ভিস চার্জ আমাদের জন্য ডেবিট মেমোরেন্ডাম। আমি ইংলিশে লিখতেছি জাস্ট, ডেবিট মেমোরেন্ডাম। সার্ভিস চার্জ আমাদের জন্য ডেবিট মেমোরেন্ডাম। ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয়তে ক্রেডিট করতে হয়। ক্লিয়ার? ডেবিট মেমোরেন্ডাম ব্যাংক সমন্বয়তে ক্রেডিট করতে হয়। গেল, এটা কার ভুল? যেহেতু ডেবিট মেমোরেন্ডাম, এটা হচ্ছে নগদান বইয়ের ভুল। এটা হচ্ছে কার ভুল? নগদান বইয়ের ভুল। আমি লিখে দিলাম নগদান। আপনারা জাস্ট পরীক্ষা যেটা করবেন, জাস্ট ব্যাংক সমন্বয়তে কি করতে হবে? ক্রেডিট করতে হবে, এইটুক মনে রাখলেই হবে। ব্যাংক সমন্বয়তে কি করতে হবে? ক্রেডিট করতে হবে, এইটুক মনে রাখতে হবে। এরপরে দেখেন, ব্যাংক প্রদেয় বিল বা প্রদেয় নোট পরিশোধ করেছে 1,200 টাকা। ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করেছে, তো ব্যাংক যদি আপনার হয়ে প্রদেয় নোট পরিশোধ করে, আপনার কোনো পরিশোধ আমাদের জন্য কি? বলেন, ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করেছে 1,200 টাকা। এখন আর কমেন্ট বক্সে মনোযোগ দিন না, স্যার কমেন্ট করার দরকার নাই, ডেবিট মেমো ক্রেডিট মেমো দরকার নাই, আপনার ম্যাথ কিভাবে করতে হয় এটা দেখেন। ব্যাংক প্রদেয় নোট পরিশোধ করেছে 1,200 টাকা, তাহলে এটা ব্যাংক আমার হয়ে পরিশোধ করেছে, তাহলে কার? এটা এটা কি? কোন একটা পরিশোধ, এটাকে আমরা কি বলি? এটাও আমাদের জন্য ডেবিট মেমোরেন্ডাম, তাই না? এটাও আমাদের জন্য কি? ডেবিট মেমোরেন্ডাম। এটাও আমাদের জন্য ডেবিট মেমোরেন্ডাম, রাইট? তাহলে তাহলে এটা কার ভুল? এটা কার ভুল? এটাও নগদান বইয়ের ভুল। এটা কার ভুল?
এটাও নগদান বইয়ের ভুল। নগদান বইয়ের ভুল, ব্যাংক প্রদেয় বিলকে পরিশোধ করেছে বা প্রদেয় নোট পরিশোধ করেছে, তাহলে এটা ডেবিট মেমোরেন্ডাম, নগদান বইতে টাকা কমাইতে হবে অর্থাৎ ক্রেডিট করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার সবার? এরপরে ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়। আপনি কোথাও বিনিয়োগ করছেন, ওই লভ্যাংশটা ব্যাংক কি করেছে? আদায় করেছে। এটার নাম কি? ব্যাংক যদি আপনার হয়ে লভ্যাংশ আদায় করে, আপনার কোনো কিছু ব্যাংক আদায় করলে এটার নাম কি ছিল? ক্রেডিট মেমোরেন্ডাম। এটার নাম ছিল, আমরা জানি, ক্রেডিট মেমোরেন্ডাম। যারা আমরা এতক্ষণ ক্লাস করেছি সবাই জানি এটার নাম ছিল ক্রেডিট মেমো। তাহলে এটাও কার ভুল? নগদান বইয়ের ভুল। আমি কেন ভুলগুলোর নাম লিখতেছি জানেন? একটু পরে এটা একটা কাহিনী আছে। ক্রেডিট মেমো, তাহলে ক্রেডিট মেমো ব্যাংক সম্বন্ধিত কি করতে হয়? টাকা নগদান দুটো বাড়াইতে হবে, ডেবিট করতে হবে, সিম্পল। তাহলে এই যে ডেবিট করে দিলাম, সবাই বুঝছি। ক্রেডিট মেমো, নগদান বইতে টাকা ডেবিট করতে হয়। এরপর দেখেন, ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে। ওই যে এনএসএফ চেক, নট সাফিসিয়েন্ট চেক, ডেবিট মেমোরেন্ডামের মতো আচরণ করে, কিন্তু ডেবিট মেমোরেন্ডাম নয় বলেছি। ব্যাংক সম্বন্ধিত কি করতে হয়? ক্রেডিট করতে হয়। এটাও কার ভুল? নগদান বইয়ের ভুল। কি করতে হবে? এটাও যেহেতু ডেবিট মেমোরেন্ডামের মতো আচরণ করে, তাহলে ক্রেডিট করতে হবে। এরপরে দেখেন, ব্যাংক সুদ মঞ্জুর করেছে। ব্যাংক সুদ মঞ্জুর, মনে আছে? একটা হচ্ছে সুদ ধার্য করা, আর একটা হচ্ছে সুদ মঞ্জুর করা। মঞ্জুরকৃত সুদ আমাদের জন্য কি বলেন, আয় নাকি ব্যয়? এটা কি ডেবিট মেমোরেন্ডাম না ক্রেডিট মেমোরেন্ডাম? মঞ্জুরকৃত সুদ আমাদের জন্য কি ডেবিট মেমোরেন্ডাম না ক্রেডিট মেমোরেন্ডাম? মঞ্জুরকৃত সুদ আমাদের জন্য কি ডেবিট মেমোরেন্ডাম না ক্রেডিট মেমোরেন্ডাম? দ্রুত বলেন। মঞ্জুরকৃত সুদ আমাদের জন্য কি ডেবিট মেমোরেন্ডাম নাকি ক্রেডিট মেমোরেন্ডাম? একটু দ্রুত বলতে হবে সবাই। আসেন দেখি। তাহলে ব্যাংক, আমরা বলছিলাম ধার্যকৃত সুদ থাকলে এটা আমাদের জন্য ব্যয়। মঞ্জুরকৃত সুদ মানে ব্যাংক আমাকে টাকা দিচ্ছে, তার মানে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে, এটা আমাদের জন্য ক্রেডিট মেমোরেন্ডাম। এটা আমাদের জন্য ক্রেডিট মেমোরেন্ডাম। মঞ্জুরকৃত সুদ আমাদের জন্য ক্রেডিট মেমোরেন্ডাম। এটাও নগদান বইয়ের বই, এখানে সবগুলা কিন্তু নগদান বইয়ের বই, রাইট? ক্রেডিট মেমোরেন্ডাম, আমার অ্যাকাউন্টে টাকা যোগ করতে হবে, নগদান বই অনুসারে টাকা যোগ করা মানে সম্পদ বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি পেলে ক্রেডিট মেমোরেন্ডাম কি করতে হয়? ডেবিট করতে হয়। ক্রেডিট মেমো, ভেরি গুড। ক্রেডিট মেমোরেন্ডাম ডেবিট করতে হয়। আচ্ছা, এত এই ভুলগুলো আমরা বুঝলাম, আর আছে নাকি দেখি। এখানে প্রথমে যেটা বললো, উপযুক্ত তথ্য অনুযায়ী ব্যাংক কত টাকার ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করেছে তার পরিমাণ নির্ণয়। বলেন তো, এখানে ক্রেডিট মেমোরেন্ডাম দিছে কত টাকার জন্য? বলেন, দ্রুত বলেন। উপযুক্ত তথ্য অনুসারে এই যে ব্যাংক এখানে ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করছে টোটাল কত টাকার জন্য? বলেন। সবাই একটু কমেন্ট করেন দ্রুত। এখানে ব্যাংক কত টাকার ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করেছে? বলেন। আমরা যদি দেখি ক্রেডিট মেমো কয়টা পাচ্ছি, এই যে একটা ক্রেডিট মেমোরেন্ডাম 3 তারিখে, আরেকটা ক্রেডিট মেমো, আরেকটা ক্রেডিট মেমোরেন্ডাম মানে 3 নাম্বার আর 5 নাম্বারের জন্য। তার মানে টোটাল কত টাকা? 6,500 আর 700, তাইলে হয় হচ্ছে 7,200 টাকার জন্য হচ্ছে কি ব্যাংক ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করেছে, ঠিক কিনা? আমি এই জন্য বলতে আগে থেকে আমি জানি প্রশ্নে কি কি আসবে, আমরা তো ক নাম্বার পড়ে ফেলবো। তাহলে ক্রেডিট মেমো একটা, এই যে দুইটার জন্য ইস্যু করেছে, তাহলে টোটাল কত টাকার জন্য? 6,500 আর 700 যদি হয়, তাহলে টোটাল ব্যাংক ক্রেডিট মেমোরেন্ডাম ইস্যু করলো
7,200 টাকার জন্য। সবাই বুঝছি? ক্লিয়ার? সবাই বুঝছি? দ্রুত। ভেরি গুড। আশা করি সবার ক্লিয়ার। আশা করি সবার ক্লিয়ার। সাদিয়া আফরিন মেগা 7,200। ভেরি গুড। ওকে, তাহলে পেয়ে গেলাম। এরপরের প্রশ্ন যদি আমরা দেখি, 1, 2, 3 ও 4 নম্বর তথ্যের আলোকে হিসাবের বইতে প্রয়োজনীয় দাখিলা দাও। 1, 2, 3 আর 4 নাম্বার। প্রথম কথা, 1 নাম্বার এখানে যেগুলো নগদান বইয়ের ভুল অবশ্যই জাবেদা দিতে হবে। আচ্ছা, জুন মাসের ব্যাংক সার্ভিস চার্জ ডেবিট মেমোরেন্ডাম, ডেবিট মেমোরেন্ডামের জাবেদা কি ছিল? ব্যাংক সার্ভিস ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ডেবিট মেমোরেন্ডামের জাবেদা দেওয়ার টেকনিক ছিল কি? ওই ডেবিট মেমোরেন্ডামে জাবেদা দেওয়ার টেকনিক ছিল হচ্ছে যে কি, ডেবিট মেমোটাকে কি করতে হবে? ডেবিট মেমোটাকে ডেবিট করতে হবে, ডেবিট মেমোটাকে ডেবিট করতে হবে, যে বাবদ ব্যাংক হিসাবকে কি করতে হবে? ক্রেডিট করতে দিতে, ব্যাংক হিসাব ক্রেডিট হবে। তাহলে দেখেন, ডেবিট মেমো দুইটা পাইলাম, তাহলে প্রথম ডেবিট মেমোর জন্য হবে ব্যাংক সার্ভিস চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। দ্বিতীয় 2 নম্বরটার জন্য প্রদেয় নোট পরিশোধ করেছে, তাহলে প্রদেয় নোট, তাহলে প্রথম হবে প্রদেয় নোট ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আর কোন ডেবিট মেমোরেন্ডাম আছে? এরপর এটা ব্যাংক জমাকৃত চেক প্রত্যাঘাত করেছে। তার আগে 3 নম্বরটার জন্য জাবেদা কি হবে? ব্যাংক কর্তৃক লভ্যাংশ আদায়, এটা ক্রেডিট মেমোরেন্ডাম। ক্রেডিট মেমোরেন্ডামে জাবেদা দেওয়ার টেকনিক কি ছিল? ক্রেডিট মেমোরেন্ডামে জাবেদা দেওয়ার টেকনিক ছিল হচ্ছে যে কি, ক্রেডিট মেমো, ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, ব্যাংক হিসাবকে ডেবিট করি, ওই ক্রেডিট মেমোটাকে ক্রেডিট করি। তাহলে দেখেন তো কি করলো ব্যাংক? লভ্যাংশ আদায় করলো। ক্রেডিট মেমোরেন্ডাম জাবেদা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট, লভ্যাংশ আয় হিসাব ক্রেডিট। ক্রেডিট মেমোরেন্ডামে আয়টা কি হয়? ক্রেডিট হয়। ডেবিট মেমোতে যেহেতু ব্যয়, ব্যয়ের জন্য ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট হয়, এর জন্য ডেবিট করি, ব্যাংক থেকে টাকা কমবে, ক্রেডিট। আর ক্রেডিট মেমোরেন্ডামের কারণে ব্যাংকে টাকা বৃদ্ধি পায়, টাকা বৃদ্ধি মানে সম্পদ বৃদ্ধি, দ্যাটস ওয়াই ব্যাংক হিসাব ডেবিট, আর আয় বৃদ্ধি পেলে তো ক্রেডিট, আমরা সবাই জানি লভ্যাংশ হিসাব ক্রেডিট। এরপরে 4 নাম্বারটা, ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে। ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে, এটা একটু বুঝতে হবে। ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে, এটা একটু আমাদের বুঝতে হবে, এটা কি? দেখেন, আমরা যখন ব্যাংকে চেক জমা দিই, ব্যাংকে চেক জমা দিই, তখন আমরা নগদান বইতে জাবেদা দিয়ে দিছি। কি জাবেদা দিছি? আমি যখন ব্যাংকে চেক জমা দিছি, ভাই আমার অ্যাকাউন্টে টাকা বৃদ্ধি করছি, ব্যাংক হিসাবকে ডেবিট করছি। কত টাকা? ধরেন 1 লক্ষ টাকা। আশা করি এইটুকু সবাই বুঝছি। আমি তো আমার অ্যাকাউন্টে চেক জমা দিছি, কার থেকে পাইছি? দেনাদার থেকে পাইছি। তাহলে আমার দেনাদার কমবে কত? কত টাকা? 1 লক্ষ টাকা। এখন যেটা বললো, আমার দেনাদার যখন চেকটা জমা দিতে গেল, আমার দেনাদার যখন চেকটা জমা দিতে গেল, তখন চেকটা অমর্যাদাকৃত হইল, চেকটা অমর্যাদাকৃত হইল, বা এনএসএফ চেক যেটা বলি, অমর্যাদাকৃত হইল। অমর্যাদাকৃত মানে চেকটা ব্যাংক কি করে না, অ্যাকসেপ্ট করে নাই, বাতিল করে দিছে। তো ব্যাংক যদি চেকটা বাতিল করে দেয়, আমার অ্যাকাউন্টে কি বাস্তব 1 লাখ টাকা জমা হয়েছে? হয় নাই তো। তার মানে কি, আমি 1 লাখ টাকা বাড়াইছিলাম, এখন কি করে দিতে হবে? তাহলে কমাই দিতে হবে। তাহলে আমার দেনাদার টাকা আসলে টাকাটা পাই নাই, তাহলে এখন দেনাদার টাকা আবার বাড়াই দিই, দেনাদার হিসাব ডেবিট করে দিব। যত টাকা কমাইছিলাম, যত টাকা কমাইছিলাম তত টাকা দেনাদার ডেবিট করে দিব। ব্যাংক হিসাব যত টাকা বাড়াইছিলাম তত টাকা ক্রেডিট করে দিব, যেটা বাড়াইছিলাম এটা এখন কমাই দিতে হবে। 1 লাখ টাকা। সবাই বুঝছেন নাকি বলেন? দ্রুত বলেন। জাবেদাগুলো একটু দেখি আসি। এখন দেখেন, ব্যাংক হিসাব ডেবিট, প্রদেয় নোট হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্ত লভ্যাংশ ক্রেডিট, প্রাপ্ত লভ্যাংশ ক্রেডিট বা লভ্যাংশ হয়। এরপরে যে দেনাদার কমাইছিলাম, জমা দিছিলাম যে তখন, এখন বাড়াই দিছি, ব্যাংক তখন বাড়াইছিলাম, এখন কমাই দিছি। জাবেদাগুলো কি সবাই বুঝছি? ক্লিয়ার কিনা বলেন? টাকাগুলো একটু এলোমেলো হয়ে গেল স্লাইডের মধ্যে। প্রদেয় নোটের টাকা, এটা হচ্ছে ডেবিট 1200 টাকা, ক্রেডিট 1200 টাকা।
এরপরে এই যে ব্যাংক হিসাবে টাকা হবে 6,500, ক্রেডিট হবে 6,500, আপনারা বুঝে নিয়েন। এরপর এটা হবে 10,000 টাকা, এটা হবে এই বরাবর 10,000 টাকা ক্রেডিট এই ঘরে। সবাই বুঝছি? বুঝছেন কিনা বলেন জাবেদা গুলা? ভেরি গুড, লভ্যাংশ ক্রেডিট। ভাইয়া লাস্টের একটু আবার বুঝান। একবার না আবার কেন 100 বার বুঝাবো? লাস্টেরটা কি ছিল? লাস্টেরটা যেটা ছিল, আমরা যখন লাস্টেরটা যেটা ছিল, আমরা যখন ব্যাংকে চেক জমা দিছি, আমরা যখন ব্যাংকে চেক জমা দিই তখন কি হয়? দাঁড়ান আগে প্রশ্নটা পড়াই আনি আপনাদেরকে। পড়েন, ব্যাংকে জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে। আপনি ব্যাংকে একটা চেক জমা দিছেন, সেটা কি হইল? অমর্যাদাকৃত হইল, বাদ দিল ব্যাংক, চেকটা অ্যাকসেপ্ট করে নাই। তা আমি যখন ব্যাংকে চেক জমা দিই, চেকটা আমি কার থেকে পাইছি? নিশ্চয়ই আমার দেনাদার থেকে পাইছি। আমি চেক পাইলে যাবে কি দিই? ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট করি, যেহেতু দেনাদার থেকে পাইছি। এতটুকু তো আমাদের কারো সমস্যা নেই। আমরা যখনই চেক জমা দিই এটাই জাবেদা দিই। কিন্তু ব্যাংক কি করলো? আপনার চেকটাকে টাকাটা জমা না করে বাদ করে দিল, প্রত্যাঘাত করলো, অমর্যাদাকৃত করলো। তাহলে ব্যাংক কি টাকাটা জমা করবে? করবে না। হয়তো আপনার থেকে কোনো মিস্টেক ছিল, হয়তোবা চেকের তারিখ ঠিক নাই, অথবা আপনার যে দেনাদার আপনাকে চেক দিছে সে ফ্রডগিরি করলো। কিরকম? অ্যাকাউন্টে টাকা নাই, আপনাকে 1 লাখ টাকা দিল, যাই দেখতেছেন অ্যাকাউন্টে টাকা নাই, উল্টা সে নিজেই লোনে আছে। এরকমটা হইতে পারে না? তো ব্যাংক তখন আপনাকে টাকা দিবে না, তখন কি করবে? আপনার চেকটা ব্যাংক বাতিল করে দিবে, আপনার অ্যাকাউন্টে টাকা জমা না করে বাতিল করে দিবে। তাহলে আপনি তো চেক জমা দিয়ে ব্যাংক হিসাব ডেবিট করছিলেন, দেনাদারকে কমাইছিলেন নগদান বইতে। তো ব্যাংক যেহেতু টাকা জমা করে নাই, আপনি যে নগদান বইতে বাড়াইছিলেন, এখন নগদান বইতে গুলো কমাই দিতে হবে না? তাহলে আপনি ব্যাংক হিসাবে ডেবিট 1,000 টাকা করছিলেন, এটা 1 লক্ষ টাকা, এটা এখন কারেকশন করেন, ব্যাংক হিসাব ক্রেডিট 1 লক্ষ টাকা। আপনি দেনাদার হিসাব কমাইছিলেন, বাস্তবে আপনার দেনাদার কমছে, সে তো টাকা দেয় নাই, ব্যাংকে তো টাকা জমা হয় নাই, তাহলে দেনাদার বা প্রাপ্য হিসাবটাকে বাড়াই দেন, দেনাদার হিসাব ডেবিট 1 লক্ষ টাকা। তাহলে দেখেন, ব্যাংক হিসাব ডেবিট 1 লক্ষ, ক্রেডিট 1 লক্ষ, কাটাকাটি গেল গা। দেনাদার হিসাব ক্রেডিট 1 লক্ষ, দেনাদার ডেবিট ক্রেডিট কাটাকাটি গেল গা। তার মানে আলটিমেটলি আপনার আগের দেনাদারটা থেকে গেল, কারেকশন হয়ে গেল, ভুলটা কারেকশন হয়ে গেল। মোহন আক্তার বুঝছি কিনা এখন বলেন লাস্ট এরটা? মোহনা আফরিন, সরি সরি আক্তার না, মোহন আফরিন, লাস্টেরটা বুঝছেন কিনা বলেন? মোহন আফরিন, লাস্টেরটা বুঝছেন? অলওয়েজ কি এটার যাবে এমনই হবে? অলওয়েজ, অলওয়েজ যদি বলা থাকে যে কি জমাকৃত চেক অমর্যাদাকৃত হয়েছে, তাহলে এটা হবে। তাহলে ইস্যুকৃত মানে কি? তখন যাবে অন্যরকম হবে, এটা আপনারা বের করবেন, আমি বলবো না, সব বলে দিলে তো সমস্যা। এটার জাবেদা জমাকৃত চেক যদি অমর্যাদাকৃত হয় বা এনএসএফ চেক যদি বলা থাকে, অলওয়েজ এটাই হবে, অলওয়েজ এটাই হবে, অলওয়েজ এটাই হবে, অলওয়েজ এটাই হবে। আসেন, তাহলে আমরা জাবেদা বুঝছি। এরপরে বললো 2020 সালের 30 জুন তারিখে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত নির্ণয় করো। এখানে একটু মনোযোগ দিতে হবে। তো এটার নিয়ম হচ্ছে কি দেখেন, ব্যাংক সমন্বয় বিবরণী করা ডেবিট ক্রেডিট দিয়ে আমরা যে কোনো একটা জেড নিব। এইখানে তো একটা জেড দেওয়া থাকে, অনেক সময় ম্যাথে 2টা জেড দেওয়া থাকতে পারে, পারে না? অবশ্যই পারে। তো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের হচ্ছে 2টা পদ্ধতি আছে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের কয়টা পদ্ধতি? 2টা পদ্ধতি। একটা হচ্ছে যে কি, একটা হচ্ছে ব্রিটিশ জের বা একক জের পদ্ধতি, একটা জের দেওয়া থাকবে। আর এটা হচ্ছে আমেরিকান বা দ্বৈত জের পদ্ধতি বা উভয় জের পদ্ধতি। আমি আপনাদেরকে একক জেরটা দেখাবো, দ্বৈত জেরের নিয়মটা বলে দিব, বাসায় দেখবেন। ওকে, আসেন। একক জের যারা পারবেন, দ্বৈত জের তাদের জন্য একদম ইজি। আসেন, তো ম্যাথটা করার নিয়ম হচ্ছে একক জেরে কয়টা জের? যে কোনো একটা জের। আমাকে যে জেরটা দেওয়া আছে এটা কোন জের? ডেবিট জের। তো এক এক জেরের নিয়মটা হচ্ছে, এইখানে যে ডেবিট আছে, বুলের মধ্যে যেগুলো ডেবিট আছে ডেবিট গুলো যোগ করব। আমরা সবাই জানি ডেবিটে ডেবিটে যোগ হয়, ডেবিটে ক্রেডিটে মাইনাস হয়, তাহলে ডেবিট গুলা যোগ করব, ক্রেডিট গুলা বিয়োগ দিব। আচ্ছা যদি ধরি এইখানে যেটা জেড দেওয়া আছে এটা ক্রেডিট থাকতো, তখন ক্রেডিট গুলা যোগ করব, ডেবিট গুলা বিয়োগ করব। কথা বুঝছি? বুঝেন না মনে হয়। আবারও বলি, আমাকে একক জের পদ্ধতিতে ম্যাথ করতে বললে আমার প্রথম কাজ হচ্ছে ভাই সবকিছু ডেবিট ক্রেডিট নির্ণয় করা। তাহলে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করলাম। ডেবিট ক্রেডিট নির্ণয় করার পরে আমার যে কাজটা থাকবে, আমার জেডটা যেহেতু ডেবিট,
তাহলে আমি সকল ডেবিট যোগ করব, ক্রেডিট গুলা বাদ দিব। আর যদি এখানে ক্রেডিট জেড দেওয়া থাকে, মানে প্রথম জেডটা যদি ক্রেডিট হয়, সেক্ষেত্রে ক্রেডিট গুলা যোগ করব, ডেবিট গুলা কি করব, বিয়োগ করব। বুঝছেন কিনা বলেন এটা? সাজিদ লাইভে যদি একটু আমার নামটা নিতেন। সাজিদ, রেগুলার ক্লাস করতে হবে, তাহলে একবার না, নামটা অনেকবার নিব। আর তোমরা যখন রেসপন্স করবা, ফ্রেন্ডদেরকে মেনশন দিবা, তাহলে দেখবে যে তোমাদের নামগুলা বলতেছি। আর তোমরা যখন ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছ, তখন বলতেছি আর কি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বলেন, যার যদি ডেবিট হয় তাহলে ডেবিট গুলা যোগ করব, ক্রেডিট গুলা বাদ দিব। আর কি জানি লিখছেন, কমেন্ট গেছে গা। এরপরে আর যার যদি ক্রেডিট হয় তাহলে ক্রেডিট গুলা যোগ করব, ডেবিট গুলা বাদ দিব, তাই তো? মহান আফরিন, এক্স্যাক্টলি তাই। ভেরি গুড, এই তো বুঝে গেছেন। ভেরি গুড, ভেরি গুড। তাহলে যার যদি ডেবিট হয় ডেবিট গুলা যোগ করব, ক্রেডিট গুলা বাদ দিব। যার যদি ক্রেডিট হয় ক্রেডিট গুলা যোগ করব, ডেবিট গুলা বাদ দিব। তাহলে এখন আমার জ্যাটটা যেহেতু ডেবিট, এখানে ডেবিট কয়টা আছে? ডেবিট দুইটা আছে, 6,500 টাকা আর 700 টাকা। তার মানে 3 নাম্বার আর 5 নাম্বারটা যোগ হবে। 3 নাম্বার আর 5 নাম্বারটা যোগ করব, 1, 2, 4 নাম্বারটা বিয়োগ করব। তাহলে দেখেন তো ওইটাই করলো নাকি, দেখেন তো। আসেন, এই যে 6,500 আর 700 যোগ করলো, 6,500 আর 700 যোগ করে বসাইলাম যোগফলটা 94,500। কোনো কিছু লেখার দরকার নাই, ওইখান থেকে বিয়োগ করব। যেহেতু এটা ডেবিট যায়, তাহলে বিয়োগ করব কোনগুলা, ক্রেডিট গুলা। তাহলে দেখেন ক্রেডিট গুলা যোগ করে বিয়োগ করলাম, 94,500 থেকে ক্রেডিট গুলো যোগ করলে হয় 11,550। তাহলে আমার যেটা থাকে 82,950, 82,950। এখন একটু মনোযোগ দিতে হবে, দেখেন সবগুলো যোগ বিয়োগ করার পরে আমার যেটা জের আসলো, এটা পজিটিভ জের, রাইট? মানে ধনাত্মক জের। এখানে কি কোনো নেগেটিভ ফিগার আসছে? এটা হচ্ছে পজিটিভ জের। জের যখন পজিটিভ হয়, এখানে লিখার সময় শুধুমাত্র বইয়ের নামটা পরিবর্তন হবে। এই যে এখানে দেওয়া আছে নগদান বই, তাহলে যার যেহেতু পজিটিভ, এখানে নগদান বইয়ের জায়গা হয়ে যাবে পাস বই বা ব্যাংক বিবরণী। তাহলে আমাকে দেওয়া আছে নগদান বই মোতাবেক ব্যাংক জমা, তাহলে এটা হয়ে যাবে ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা। সবাই বুঝছি? ব্যাংক বিবরণী মোতাবেক ব্যাংক জমা। এরপরে যদি জেডটা কোনো কারণে নেগেটিভ হয়, কখন নেগেটিভ হবে? ধরেন আপনার এখানে 11,500 না থেকে এই যে 94,500, তো ধরেন এখানে আসলো 95,500, তাহলে এটা -1,000 আসতো না? যার যদি নেগেটিভ হয়, মনে রাখিয়েন, এটা যদি পজিটিভ হয় শুধুমাত্র বইয়ের নামটা পরিবর্তন হচ্ছে, আর যার যদি নেগেটিভ হয় তখন জেরের নামটাও পরিবর্তন হবে। অর্থাৎ দেখেন, এটা যদি -1,000 আসতো ক্যালকুলেশন করার পরে, তাইলে হয়ে যেত এটা পাস বই মোতাবেক ব্যাংক জমা, ব্যাংক জমার বিপরীত জের কি, ব্যাংক জমাতিরিক্ত। বুঝছি? জের যদি পজিটিভ হয় শুধুমাত্র বই পরিবর্তন হবে, শুধুমাত্র এই যে শুধুমাত্র বইয়ের পরিবর্তন হবে নামের। অর্থাৎ নগদান বই থাকলে পাস বই, অথবা পাস বই থাকলে নগদান বই। আর জেডটা যদি নেগেটিভ জের হয়, বইয়ের নামও পরিবর্তন হবে, জেরের নামও পরিবর্তন হবে। অর্থাৎ নগদান বই থাকলে ব্যাংক বিবরণী, অথবা ব্যাংক বিবরণী থাকলে নগদান বই। জের যদি পজিটিভ হয়, ব্যাংক জমা থাকলে এখানেও ব্যাংক জমা, এখানে ব্যাংক জমাতিরিক্ত থাকলে এখানেও ব্যাংক জমাতিরিক্ত। কিন্তু যার যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে নগদান বই থাকলে ব্যাংক বিবরণী বা পাস বই, ব্যাংক বিবরণী বা পাস বই থাকলে নগদান বই। যেহেতু নেগেটিভ, তাহলে বইয়ের নামও পরিবর্তন হবে, ব্যাংক জমা থাকলে ব্যাংক জমাতিরিক্ত হয়ে যাবে। বুঝছি? বুঝছি কিনা বলেন, বুঝছি কিনা বলেন। তাহলে আমি যদি একটু আপনাদেরকে সামারি জিনিসটা বলি, নিয়মটা কি তাহলে, যদি জেডটা পজিটিভ হয়, শুধু বইয়ের নাম পরিবর্তন হবে। আর যদি জেড নেগেটিভ হয়, তখন বই প্লাস জেড পরিবর্তন হবে।
শেষ তো, একক জের পদ্ধতি আমাদের শেষ। আর দ্বৈত জেরের ক্ষেত্রে আমরা যেটা করব, দ্বৈত জেরের ক্ষেত্রে আমাদের দুটা জের দেওয়া থাকবে। দ্বৈত জেরের ক্ষেত্রে আমাদের দুইটা জের দেওয়া থাকবে। আমরা শুধু নগদান বইয়ের বুলের সাথে নগদান বইয়ের জেরের সাথে নগদান বইয়ের বুলগুলা যোগ বিয়োগ করব, একটা জের বের হবে, ওটার সাথে পাশ বইয়ের বুল জেরের সাথে পাশ বইয়ের বুলগুলা যোগ বিয়োগ করব, তাহলে আরেকটা জের বের হবে। দুইটা জের বের হইলে দুইটা জেরের মান সমান হবে। এরকম একটা উদাহরণ এখানে দেওয়া আছে, আপনারা করবেন। একজনও বলছেন যে কি নেগেটিভের একটা উদাহরণ দেন স্যার। এই যে বললাম সেম ম্যাথটা দেখেন না, সেম ম্যাথটা দেখেন। ধরেন উদাহরণ দিচ্ছি, দাঁড়ান। ধরেন সেম ম্যাথ, ওকে, সেম ম্যাথ এটা, কিন্তু ধরেন এখানে যেটা হইলো সেটা হচ্ছে যে কি ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের টাকা পরিশোধ। এটা ধরেন আমি করে দিলাম ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের টাকা পরিশোধ করে দিলাম 1,00,000 টাকা। একক দশক শতক হাজার অযুত লক্ষ, আচ্ছা একটা বেশি হয়ে গেছে শূন্য। ব্যাংক কর্তৃক প্রদেয় নোটের টাকা পরিশোধ, এটা আমি করলাম 1,00,000 টাকা ধরেন। তাহলে টোটাল কত হয়? 1,00,000, 1,10,000, 1,13,500 টাকা। এখানে আসে হচ্ছে 1,13,500 টাকা, 1,13,500 টাকা। এখন বলেন এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে বিয়োগ ফল কত আছে? এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এই যে 94,500 মাইনাস 1,13,500 টাকা, তাহলে আসে হচ্ছে মাইনাস 19,000 টাকা, আসে হচ্ছে মাইনাস 19,000 টাকা। দেখেন তো মাইনাস ফিগার আসলো না? এই যে মাইনাস ফিগার, এখন কি হবে নামটা? এখন নামটা হবে নগদান বইয়ের জায়গায় ব্যাংক বিবরণী, ব্যাংক জমার জায়গায় এটা হয়ে যাবে ব্যাংক জমাতিরিক্ত। যে প্রশ্ন করলেন মোহন আক্তার, ক্লিয়ার কিনা বলেন? মোহন আক্তার ক্লিয়ার? মোহন আফরিন, সরি বারবার আক্তার বলতেছি আমি, ক্লিয়ার কিনা বলেন দ্রুত। ক্লিয়ার, ভেরি গুড। তাহলে একক জেরেরটা আমরা করলাম, দ্বৈত জেরটা আপনাদের জন্য এখানে দেওয়া আছে, এই যে 2 নম্বর সৃজনশীলটা, একক জের পদ্ধতি এবং উভয় জের। একক জেরটা যে পদ্ধতি, উভয় জেরের ক্ষেত্রে দেখেন, উভয় জেরের ক্ষেত্রে দেখেন ব্যাংক বিবরণীর জের নিয়ে ব্যাংক বিবরণীর ভুলগুলা যোগ বিয়োগ, নগদান বইয়ের উভয় জেরে দুইটা জের দেওয়া থাকবে, নগদান বইয়ের জের নিয়ে নগদান বইয়ের ভুলগুলা যোগ বিয়োগ করে দুইটা সংশোধিত জের আসবে। দুইটা সংশোধিত জের অবশ্যই সমান হবে, তাহলেই বুঝে নেবেন আপনার দ্বৈত জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় ঠিক আছে। ঠিক আছে, তাহলে পার্থক্যটা কি? একক জেরের সকল ভুল আর দ্বৈত জেরে হচ্ছে কি ব্যাংকের ব্যাংকের জের নিয়ে ব্যাংকের ভুলগুলা, ব্যাংকের ভুল দুটা পাইছিলাম, একটা হচ্ছে ট্রানজিট চেক আর একটা হচ্ছে বকেয়া চেক। এই যে চেক জমা দেওয়া হয়েছে আদায় হয়নি, চেক কাটা হয়েছে বাঙ্গানো হয়নি। চেক দেখেন কাটা মানে হচ্ছে ইস্যু করা, ওই 2 নাম্বার ভুল। এরপর নগদান বইয়ের ভুল কোনগুলো দেখেন, ডেবিট মেমো আর ক্রেডিট মেমো, ব্যাংক কর্তৃক প্রাপ্য হিসাব আদায় ক্রেডিট মেমো, ব্যাংক কর্তৃক সুদ পরিশোধ বা বিনিয়োগের সুদ ক্রেডিট মেমো, বিনিয়োগের সুদ আদায় ক্রেডিট মেমো। ঠিক আছে, তাহলে নগদান বইয়ের ভুল জেরের সাথে নগদান বইয়ের ভুলগুলো ক্যালকুলেশন করবে, পাস বইয়ের ভুলের সাথে পাস বইয়ের ভুলগুলো ক্যালকুলেশন করে যে জেরটা বের হবে এটাকে বলা হয় সংশোধিত জের। দুইটার সংশোধিত জের একই হবে। তাহলে এটা হচ্ছে আপনাদের কাজ, ওকে। আর লাস্ট ক্লাসে আমরা কিন্তু এমসিকিউ করছি, লাস্ট ক্লাসে আমরা এমসিকিউ কি প্র্যাকটিস করছি, বলেন বুঝছেন কিনা, বলেন বুঝছেন কিনা, ব্যাংক সমন্বয় পারবেন কিনা বলেন। আমরা কিন্তু ক্লাসের একদম শেষ প্রান্তে। আপনাদের প্র্যাকটিসের জন্য দেখেন কিছু এমসিকিউ আমি অ্যাড করছি এখানে, সেটা হচ্ছে দেখেন 1 মিনিট, এই যে এখানে আপনাদের জন্য সেম এমসিকিউ গুলা, এখন আপনাদের কাজ এমসিকিউ সলভ করা। দেখেন ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত দ্বারা কি বোঝায় বলেন? ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত, তো ব্যাংক বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত মানে কি বলেন?
ব্যাংক বিবরণীর জন্য যেটা ক্রেডিট উদ্বৃত্ত, এটা মানে কি? ব্যাংক জমার উদ্বৃত্ত, ঠিক না? ব্যাংক বিবরণী ক্রেডিট মানে কি? আপনার অ্যাকাউন্টে যেটা টাকা জমা আছে এটা পাস বইয়ের এটা পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে কি দায়? তো আপনার পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে কি? পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে যেটা ক্রেডিট, এটা কি আপনার জন্য কি ব্যাংক জমা না? আপনার জন্য এটা ব্যাংক জমা না? ক্লিয়ার কিনা বলেন? আপনার যেটা ব্যাংক জমা সেটা পাস বইয়ের জন্য কি দায়। তো এরকম আপনার জন্য আমি 15টা এমসিকিউ আপনাদের জন্য এখানে সংযুক্ত করছি, এগুলো আপনাদের কাছে এখন। যদিও আমরা বিগত ক্লাসে এগুলো সলভ করছি অনেকগুলা। মূল উদ্দেশ্য কি? সেম এমসিকিউ। গরমিলের কারণ কোন, যেগুলো পড়লাম। এরপরে ব্যাংকের ভুল, যা ব্যাংক কর্তৃক বিবরণীতে উদ্বৃত্ত হ্রাস পেয়েছে ওই ভুল উভয় ব্যালেন্স সংশোধনীতে ব্যাংক সমন্বয়তে কি হবে। এরকম 15টা এমসিকিউ আপনাদের জন্য সংযুক্ত করা হয়েছে। আপনাদের কাজ হচ্ছে এই এমসিকিউ গুলা কি করা, এখন সলভ করা। ব্যাংক সমন্বয় বিবরণী কে প্রস্তুত করে, তারপরে গরমিলের কারণ কি, ঠিক আছে? এগুলো এখন আপনাদের কাজ, আমি সলভ করে দিব না। আমি যদি সলভ করে তাহলে আপনারা বাসায় কি প্র্যাকটিস করবেন? ব্যাংক সমন্বয় বিবরণী কি, এগুলো হচ্ছে আপনাদের কাজ, বাসায় বসে বসে প্র্যাকটিস করা। বুঝছি সবাই? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, এটা আসবে। তো যারা আজকে আমাদের সাথে নতুন সংযুক্ত হয়েছেন, আপনারা তো জানেন না, আপনাদের জন্য আমাদের নেক্সট জেন ইনস্টিটিউটের পরিবারের পক্ষ থেকে আপনাদের এইচএসসি লাইফটাকে একটু স্মুথ করতে, যাতে আপনাদের পাশে থাকতে পারি, সেই জন্য প্রতিনিয়ত আমরা ফ্রি ইবিআই প্লাস অ্যাকাউন্টিং ক্লাসের আয়োজন করেছি। তো আপনারা যারা নতুন সংযুক্ত আছেন, প্রত্যেক দিন একটু করে হইলো আমাদের নেক্সট জেন ইনস্টিটিউটের যে পেজ থেকে আপনারা ক্লাস করতেছেন, এই পেজে হচ্ছে আপনারা চোখ রাখবেন। প্রত্যেকদিন সন্ধ্যা ঠিক 6টা বেজে 15 মিনিটে লাইভ ক্লাস এগুলো শুরু হয়। আপনাদের অ্যাকাউন্টিং বলেন, আপনাদের বাংলা, ইংলিশ, আইসিটি বলেন, আপনাদের যে এইচএসসি প্রস্তুতি, এই পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন আমাদের পেজ থেকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন কিপ লার্নিং, বাই বাই, সালামু আলাইকুম রহমতুল্লাহ।